এই স্বাধীনতা মিথ্যে, ফ্যাসিবাদী বুর্জোয়াদের চক্রান্ত এই স্বাধীনতা। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এক নতুন সকাল অপেক্ষা করছে আমাদের জন্য। লড়াই থামালে চলবে না। বিপ্লবী দীর্ঘজীবী হোক। লাল সেলাম। চক্রব্যূহ কেসটার পর প্রায় 4 বছর কেটে গেছে। দেশে ইতিমধ্যে বিস্তর পরিবর্তনও ঘটেছে। গোড়া সাহেবরা ধর্মের ভিত্তিতে ভারতকে ভেঙে স্বাধীন করে দিয়ে ইংল্যান্ডে পালিয়েছে। বঙ্গদর্পণ এখন বাংলার সবথেকে বড় দৈনিক পত্রিকা। আজ 3 বছর আমি বিবাহিত। নন্দিনীর সাথে এখন নিজের কেনা বাড়িতে থাকি, শ্যামবাজারে। আমাদের এক ছেলে আছে, কুঞ্জন। নন্দিনী এখন 3য়বার সন্তান সম্ভবা। আমার পরম মিত্র ডিটেকটিভ শত্রুঘ্নর যশ ও খ্যাতিও বেড়েছে দিন দিন। কিন্তু হঠাৎ তার অবস্থা কাহিল। মন্বন্তরের কালো দিনগুলোতেও সে কাবু হয়নি। কিন্তু 47-এর গ্রীষ্মে ভয়ঙ্কর জ্বরে পড়ে শত্রুঘ্নর প্রায় যায় যায় অবস্থা হলো। কয়েক মাস জীবন মৃত্যুর মাঝে সে ঝুলছিল। আমি আর নন্দিনী দিন রাত তার সেবা শুশ্রূষা করে কোনোভাবে তাকে জমের ঘর থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। রোগীকে নিয়ে এত ঝক্কি, আর এদিকে নন্দিনী আবার সন্তান সম্ভবা। তাই আমার শালা অতুল প্রসাদ আমাদের সকলকে পরামর্শ দিল হাওয়া বদলে শিমুলতলায় যেতে। আমাদের পুত্র কুঞ্জন তার মামার বাড়িতে থাকবে বলল জাহানারা। সেই মতো অক্টোবর মাসে পুজোর সময় হাওয়া বদলের জন্য শিমুলতলায় এসে উপস্থিত হলাম আমরা 3 জন। শিমুলতলায় আমরা উঠলাম ডক্টর কুশল বৈদ্যর বাড়িতে। ভদ্রলোক মধ্যবয়স্ক এবং অকৃতদার। এককালে 24 পরগনার চিফ মেডিকেল অফিসার ছিলেন। এখন কিছু মাস আগে রিটায়ারমেন্ট নিয়ে এখানে বাগান বাড়ি বানিয়ে আছেন এবং টুকটাক প্র্যাকটিস করছেন। জেলার চারিদিকে ডাক্তার হিসেবে তার বেশ সুখ্যাতি দেখলাম। এখানে আসার পর থেকে শত্রুঘ্নর এবং আমাদের স্বাস্থ্যর বিস্তর উন্নতি ঘটেছে। মন মেজাজটাও আমাদের মনোরম হয়ে উঠেছে। এক বিকেলে আমি আর নন্দিনী বাগানে বসে তাস খেলছিলাম। এমন সময় দেখি শত্রুঘ্ন হাসি মুখে বাগানে ঢুকছে। নন্দিনী ওকে প্রশ্ন করল, কি ব্যাপার শত্রুঘ্নদা, তোমার মুখে এমন হাসি তো প্রায় 6 মাস পরে দেখছি। শত্রুঘ্ন আমাদের পাশের চেয়ারে বসে উত্তর দিল, এক প্যাকেট সিগারেট শেষ করে এসছি, তো মনে আমোদ জাগবে না? সত্যি নন্দিনী, অতুল খুব ভালো জায়গায় আমাদের পাঠিয়েছে, এটা মানতেই হবে। কিন্তু এভাবে এখন থেকেই লাগাম ছাড়া হওয়াটা কি খুব ভালো হচ্ছে ভাইয়া? আমার কথায় তাচ্ছিল্যের হাসি হেসে শত্রুঘ্ন বলল, জীবনটা একটা জুয়া কেদার, লাগাম ছাড়া হলেই তো আসল মজা। উফ, তুমি পারো বটে শত্রুঘ্নদা। আমরা এভাবে অনেকক্ষণ গল্প গুজব করলাম। সন্ধে হচ্ছে। দূরে পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়েছে। চারিদিকে একটা আলো আধারি ভাব। এমন সময় দেখলাম গাড়ির হেডলাইটের আলো। ডাক্তার বৈদ্য বাড়িতে ফিরেছে। গাড়ি থেকে নেমে আমাদের বাগানে দেখে সে হাসি মুখে আমাদের কাছে এলো। তাকে খোশ মেজাজি দেখে শত্রুঘ্ন জিজ্ঞাসা করল, কি ব্যাপার ডাক্তারবাবু, এত প্রফুল্লিত চিত্তে আছেন যে? আর প্রফুল্লিত? আসলে আজ ডিএম সাহেবের জন্মদিন, তাই নিজের বাংলোতে একটা পার্টি দিচ্ছেন তিনি। সন্ধ্যে 7টায় এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আসবে সেখানে। আমাকেও তিনি ইনভাইট করেছেন, তাই বাড়ি চলে এলাম রেডি হতে। শত্রুঘ্ন তার সাজাতে সাজাতে বলল, তাহলে আজ রাত পর্যন্ত আমরা 3 মাস্কিটিয়ার্স এই পুরো বাড়িটা দখল করে রাখছি। আরে না না, আমি আপনাদের কথা বলেছি ডিএম সাহেবকে। তিনি তো আপনার ও কেদারবাবুর নাম শুনে আমাকে বললেন যে আপনাদেরকে যেন নিশ্চয়ই নিয়ে আসি পার্টিতে। নন্দিনীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আমাকে বলল, কি গো, আর সময় নষ্ট করা যাবে না তাহলে।
আমাকে তৈরি হতে হবে এক্ষুনি। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও। নন্দিনী আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রস্থান করল। শত্রুঘ্ন এতক্ষণ ডাক্তার বৈদ্যর কথা চুপ করে শুনছিল। একটা সিগার ধরিয়ে বাঁকা হাসি হেসে এবার সে বলল, না ডাক্তার বৈদ্য, আপনার আতিথ্যে এসে বেশ ভালো লাভ হয়েছে দেখছি। কি যে বলেন, আপনি এত বড় একজন ডিটেকটিভ এবং অতুলের ভগ্নিপতি। উল্টে আমি অনেক গৌরবান্বিত হয়েছি আপনাদেরকে নিজের অতিথি হিসেবে পেয়ে। ওহে প্রকাশক মহোদয়, তৈরি হয়ে নাও। আজ সন্ধ্যাতে আমাদের অপারেশন ডিএম এর বাংলো। রাত 8টা ডিএম বাংলোতে চাঁদের হাট বসেছে। ঝাঁঝার সমস্ত বিখ্যাত মানুষরা ডিএম অধীর ঘোষের জন্মদিনের পার্টিতে উপস্থিত। শত্রুঘ্নর সঙ্গে আলাপ হতেই অধীরবাবু উল্লাসিত হয়ে উঠে গল্প জোড়ালো। ডাক্তার বৈদ্য আমার আর নন্দিনীর সঙ্গেও অধীরবাবুর পরিচয় করিয়ে দিলেন। আমার সাথে করমর্দন করে সে বলল, আপনিও তো বিখ্যাত ব্যক্তি কেদারবাবু। আপনার শালা অতুল তো বাংলায় কংগ্রেসের এক বিরাট নেতা, আর আপনার বঙ্গদর্পণ পত্রিকা তো মশাই অসাধারণ। আপনার মতো লোকের জন্যই না বাঙালি হিসাবে গর্ববোধ করি মশাই। যা বলেছ অধীর। শত্রুঘ্ন বাবু, কেদার বাবু, এনাদের মতো ব্যক্তিদের জন্যই দেশটা এখনো পুরোটা উচ্ছন্নে যায়নি। না হলে আজকালকার ছেলে ছোকরাদের যা সব গতিগতি দেখছি। আমাদের দিকে পানীয় হাতে এগিয়ে আসতে আসতে মন্তব্য করল খাকি ইউনিফর্ম পরা একজন বছর 35-এর ফর্সা লম্বা চওড়া চাপদাড়িওয়ালা ব্যক্তি। অধীরবাবু হেসে ওনার সাথে আলিঙ্গন করে আমাদের দিকে তাকালো। আলাপ করিয়ে দিই আপনাদের সাথে। ইনি হচ্ছেন দুলাল লাহিড়ী, ঝাঁঝার পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং আমার বড় মিত্র। ওর নামে ঝাঁঝাই বাঘিগড়ুতে এক ঘাটে জল খায়। আর সুপার। 20 বছর হলো চাকরি করছি শত্রুঘ্ন বাবু। ইংরেজ সরকার ও স্বদেশীদের মাঝে চাতা কলে পড়ে জেরবার হয়ে গেল অর্ধেক জীবন। দেশ স্বাধীন হতে ভাবলাম একটু শান্তি পাবো, কিন্তু এখন যে আরো নতুন সব উটকো ঝামেলা এসে জুটেছে। কিসের ঝামেলা? আর বলবেন না নন্দিনী ম্যাডাম, এই যে সব নতুন নতুন ছোকরা আর তাদের বিপ্লব ভদ্রসভ্য মানুষের জ্ঞান মান নিয়ে বাঁচার তাই করে দিচ্ছে, আর আমার রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে। কমিউনিস্ট? হ্যাঁ, যত সব বুজরুকি বলে কি না আমাদের স্বাধীনতা মিথ্যে। আরে ওরা নাকি আসল স্বাধীনতা আনবে বিপ্লব করে। হ্যাঁ, বাঞ্চ অফ টেরোরিস্ট। খেকিয়ে উঠল অধীরবাবু। তারপর সে দৃঢ় গলায় বলল, যারা সুভাষ বোসকে তোজোর কুকুর বলেছিল কিছু বছর আগে, তারা কিনা এখন আসল স্বাধীনতা শেখাবে আমাদের। বেশ কয়েক মাস ধরে লালগুলো এই জেলায় এবং বিহারের বিভিন্ন জায়গায় গোপনে অশান্তির আতাত করছে। ওদের ওই লিডার কি তেওয়ারি নাকি ও গ্রামের লোকজন এবং সাঁওতালদের উস্কাচ্ছে সরকারের বিরুদ্ধে। এসব দেশ বিরোধীদের সমূলে নির্মূল করে ফেলতে হবে গোড়াতেই। দুলাল, না হলে পুরো দেশটাকে এরা শেষ করে ফেলবে। দুলালবাবু সম্মতিতে মাথা দোলালো। ব্যাংক ম্যানেজার খগেনলালের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছে ইতিমধ্যে। তার রুগ্ন গড়ন, তেলতেলে চুল, চোখে শিয়ালের মতো ধূর্ত চাহনি। সে দুলালবাবুর কথায় সম্মতি জানিয়ে বলল, একদম ঠিক বলেছেন ডিএম সাহেব। এসব লাল ঝান্ডা মাল দেখলেই মেরে ফেলা উচিত। জানোয়ারগুলো বলে কিনা আমরা সবাই সমান। আরে ইন্দুর আর হাতি কি কখনো সমান সমান হয়? ফালতু যত সব। শত্রুঘ্ন দেখলাম সিগার থেকে ট্রেনের ইঞ্জিনের মতো ধোঁয়া ছেড়ে চলেছে। তার চোখ স্থির। সে ভালো করে জরিপ করে নিচ্ছে ঝাঁঝার ডিএম, এসপি এবং খগেনলালকে। নন্দিনীর কিন্তু দেখলাম মুখটা অন্ধকার হয়ে গেছে। আমার শালা কংগ্রেসের বড় নেতা হলেও নন্দিনী কিন্তু পুরো দস্তুর কমিউনিস্ট। বেশ বুঝলাম এই ধরনের কথাবার্তায় সে ক্ষুব্ধ হয়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহে আশেপাশে বেশ কিছু আদিবাসী, এমনকি একজন ব্যবসায়ীও মারা গেছে। এই কথাটায় শত্রুঘ্নর ভুরু কুঁচকে গেল। কি করে মারা যাচ্ছে এরা? প্রাথমিকভাবে তো মনে হচ্ছে বিষের জন্য মৃত্যুগুলো হচ্ছে। এবার এই সব আদিবাসীরা সারাক্ষণ নেশা ভাঙ করে, তো এরকম হামেশা হতেই থাকে। কিন্তু ব্যবসায়ীর ব্যাপারটা আমাদের একটু ভাবাচ্ছে।
ফরেন্সিক বলছে যে সবার ওপর বিষ প্রয়োগ হয়েছে। এভাবে মানুষ মারা যাচ্ছে, ব্যাপারটা তো সুবিধে ঠেকছে না এসপি সাহেব। আর বলবেন না মশাই, এখানে লোকাল কিছু মান্যতা আছে যে কোনো এক বিষধর অপদেবতা নাকি জেগে ওঠে। সে মৃত্যু দেয় তাদেরকে যারা সমাজে চূড়ান্ত অত্যাচার করে। এই অপদেবতার নাকি একটা গোপন কাল্ট আছে, যেখানে ভক্তরা তাকে জাগিয়ে তোলে। তারপরও আবার ওই সাধুটা, বৈরাগী বাবা, ওফ কি যে বলবো। এই বৈরাগী বাবাটা কে? একটা সাধু, কয়েক মাস হলো এখানে তার আকস্মিক আবির্ভাব হয়েছে। ভবিষ্যৎ বলে, কালের পুজো করে, আর লোকজনদের বিভাগী হয়ে যেতে উস্কায়। যত সব বুঝলো কি, আমি বলছি শোনো, ওটা নিশ্চয়ই কোনো র্যাকেটের পান্ডা। তুমি একটু সজাগ থেকে দুলাল। শিমুলডাঙ্গা এবং গোটা ঝাঁঝাই মনে হচ্ছে টাইম বোম্বের ওপর বসে আছে। নন্দিনী দেখলাম উসখুস করছে। বুঝলাম ওর আর এইসব কথা ভালো লাগছে না। আমি ওকে নিয়ে তাই একটু ঘুরতে লাগলাম পার্টিতে। শত্রুঘ্ন নিজের মতো একটা কোণে দাঁড়িয়ে সিগার খেতে লাগলো। ও উপস্থিত সকল অতিথিদের দেখতে লাগলো। এই ধরনের চিন্তা ভাবনার জন্যই আমরা এত বছর গোলাম ছিলাম। নন্দিনী আমার সাথে হাঁটতে হাঁটতে বলল। আমি মুচকি হেসে ওকে রাগানোর জন্য বললাম, কথাগুলো খুব একটা ভুলও যদিও নয়। সঙ্গে সঙ্গে কাজ হলো। নন্দিনী তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখল এবং গর্জে উঠে বলল, দেখো, নেতাজিকে নিয়ে যা বলেছিল সেটা আমিও সমর্থন করি না কেদার, কিন্তু আমাদের দেশে যে পুঁজিবাদী এবং খেটে খাওয়া মানুষদের মধ্যে বিস্তর একটা গ্যাপ আছে, এটা তো মানতেই হবে, তাই না? আসল স্বাধীনতা সেদিনই হবে যেদিন এই দেশে সকলে সমানভাবে সসম্মানে নিজেদের মাথা উঁচু করে নিজেদের জীবনযাপন করবে। তাই দেশবিরোধী বলে সবাইকে দাগিয়ে দেওয়া ঠিক নয় কিন্তু। বেশ বুঝতে পারছি আমাদের আসন্ন সন্তান একটা মারাত্মক বিপ্লবী হবে। আমার রাগ তুমি ভাঙিয়েই ছাড়বে বলো। এই জন্যই তো আমি তোমাকে জিতেছি, কোনো নেতা বা রাজা নয়। তাই তো। নন্দিনী আবার হাসল। আমরা দুজনে আবার হাঁটতে লাগলাম। নৈশভোজ শেষ হলো 8:30টার কিছু পর। শত্রুঘ্ন এবার ডাক্তার বৈদ্যকে বাড়ি ফেরার জন্য বলল, আপনাকে তো আসল মানুষের সাথেই দেখা করানো হয়নি মশাই। বটে, কে এই আসল মানুষ? জমিদার রাঘব চৌবে, ঝাঁঝার সব থেকে প্রভাবশালী জমিদার। এই বলে ডাক্তার আমাদের তিনজনকে জমিদার চৌবের সাথে দেখা করতে নিয়ে গেল। জমিদার রাঘব চৌবে তার মেয়ে রেশমির সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ লোকজনদের সঙ্গে কথা বলছিল। ডাক্তার বৈদ্য আমাদের সঙ্গে ওনার আলাপ করাতেই জমিদার শত্রুঘ্নকে বলল, আসুন শত্রুঘ্নবাবু, আপনার সাথে একটু একান্তে কথা বলতে চাই। শত্রুঘ্ন জমিদারের সাথে আমাদের থেকে একটু দূরে গিয়ে কথা বলতে লাগলো। আমি আড়ি পেতে শোনার জন্য একটু একটু করে ওদের দিকে যাচ্ছি। এমন সময় একজন প্রৌঢ় গোলগাল মানুষ এসে আমায় বলল, আপনি কেদার মুখার্জি না? হ্যাঁ হ্যাঁ। লোকটা আমার সাথে হঠাৎ করমর্দন করে বলল, কি সৌভাগ্য! আমি তো আপনার কাগজের খুব বড় পাঠক মশাই। অধমের নাম বিরূপাক্ষ দাস। আগে শিক্ষকতা করতাম, এখন অবসর নিয়ে এই শিমুলতলাতেই থাকি। বেশ বুঝলাম আর আমার শত্রুঘ্নর কথায় আড়ি পাতা হবে না। অগত্যা আমি বিরূপাক্ষ দাসের সাথে গল্প জুড়লাম। লোকটার সাথে কথা বলে জানলাম সে বনগাঁয়ে একটা সরকারি স্কুলে শিক্ষকতা করত। এখন এইখানে একটা ছোট্ট বাড়িতে থাকে, জমিদার বাড়ির পাশে। সে অকৃতদার। অবসরে সে এখন এখানকার গরিব সাঁওতাল বাচ্চা ও যুবকদের বিনামূল্যে রসায়ন পড়ায়। লোকটার সাথে কথা বলতে বলতে বেশ ভালো লেগে গেল তাকে। রসায়ন পাগল হওয়ার সাথে সাথে সে সঙ্গীত প্রেমীও বটে। নজরুল গীতি নিয়ে তার সাথে বেশ কিছুক্ষণ চর্চা হলো আমার। নন্দিনীরও দেখলাম বেশ পছন্দ হয়েছে লোকটাকে। এবার দেখলাম জমিদার রাঘবের সঙ্গে আমাদের দিকে এগিয়ে আসছে শত্রুঘ্ন। আমার পাশে এসে শত্রুঘ্ন বলল, কি ভায়া, বেশ আলাপ পাতিয়ে ফেলেছ দেখছি মাস্টার মশাইয়ের সাথে। ও বাবা,
এই খবরও তুমি পেয়ে গেছো দেখছি। মাস্টারমশাই এই এলাকার সব থেকে নির্ভেজাল মানুষ কেদারবাবু, নিপাট ভদ্রলোক। এখানকার গরিব মানুষগুলোর জন্য ইনি যা করছেন সেটাই আসল দেশ সেবা বলে আমি মনে করি। কি যে বলেন আপনি জমিদার বাবু, অবসরপ্রাপ্ত হলেও আমি একজন শিক্ষক। মনের দরজা খুলে দেওয়া আমার কাজ, সেটাই আমি করে চলেছি। আচ্ছা বিরূপাক্ষ বাবু, এখানে যে ইদানিং বামপন্থী আন্দোলনের একটা বৃদ্ধি হয়েছে, এ বিষয়ে আপনার কি মত? রাজনীতি খুবই অদ্ভুত জিনিস নন্দিনী দেবী। কোনটা মুখ আর কোনটা মুখোশ তা বোঝা খুবই শক্ত। ইংরেজ শাসনের একটা বৃহৎ সময় আমি নিজের চোখে দেখার পর এবং তথাকথিত জাতীয় রাজনীতির অবস্থা দেখে এটাই বুঝেছি যে আমার রসায়ন দীর্ঘজীবী হোক। এই কথায় আমরা সকলেই হেসে উঠলাম। আরও কিছুক্ষণ গল্পগুজব হাসি ঠাট্টা চলল। 9:15 সময় আমরা সবাই যখন বিদায় নিতে যাব, এমন সময় ডিএম অধীর ঘোষ আবদার রাখল জমিদার কন্যার গান শোনার জন্য। বাগানে পিয়ানো রাখাই ছিল। রেশমি রাজি হয়ে গেল। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। মেয়েটার গান শুনে আমার সত্যি তাক লেগে গেল। পিয়ানোর নিপুণ বাজনার সাথে রেশমির অসাধারণ মিষ্টি এই গান সমস্ত অতিথিদের মুগ্ধ করে দিয়েছে। সেটা বুঝতে অসুবিধা রইল না। নন্দিনীও খুব উপভোগ করছে, ওর মুখ দেখে বুঝলাম। শত্রুঘ্নকে দেখলাম উপস্থিত সকলকে ভালো করে জরিপ করে নিতে। গান শেষ হতেই হাততালি রবে ভরে উঠল ডিএম বাংলোর বাগান। জলসা ভাঙল 9:30 সময়। আমরা 3 জন ডাক্তার বৈদ্যর সঙ্গে তার বাড়িতে এসে পৌঁছালাম 9:45। আমার আর নন্দিনীর ঘরে বসে আমার সাথে তাস খেলছে শত্রুঘ্ন। নন্দিনী টুকটাক ঘরের কিছু কাজ করতে করতে বলল, আজকের পার্টিতে বেশ ভালোই লাগলো কিন্তু, বলো? হ্যাঁ সে তো লাগলোই, কিন্তু তোমার এই গোয়েন্দা দাদা জমিদার রাঘব চৌবের সঙ্গে গোপনে কি কথা বলল সেটা জানতে পারলে উপকৃত হতাম। ও পত্রকার বন্ধু, সবুরে মেওয়া ফলে, বুঝলে? সবুর তো অনেকক্ষণ ধরে করে আছি ভাইয়া, কিন্তু মেওয়াটা কি আর ফলবে না? হ্যাঁ শত্রুঘ্নদা, বলো না কি কথা হচ্ছিল তোমার জমিদারের সাথে? শত্রুঘ্ন এবার একটা সিগার ধরালো, তারপর বার কয়েক তাতে টান মেরে বলতে শুরু করলো। জমিদার চৌবের বংশ এখানে মুঘল আমল থেকে আছে। তার এক পূর্বপুরুষ সম্রাট আকবরের কাছ থেকে এই জেলার মান সবদারি পায়। সেই থেকে এই ঝাঁঝায় চৌবেদের জমিদারি। সব ভালোই চলছিল, কিন্তু ঝামেলা হলো ইংরেজ শাসনের মধ্যিখানে। কি ঝামেলা? সিপাহী বিদ্রোহের সময় এই চৌবে পরিবারের একটা অংশ বিদ্রোহের পক্ষে দাঁড়িয়েছিল। বাবু কুয়ার সিংহের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, তবে শেষ রক্ষা হয়নি। বিদ্রোহ দমনের পরে তাই চৌবেদের জমিদারির একটা বড় অংশ ইংরেজ সরকার নিজেদের আয়ত্তে নিয়ে নেয়, তবে জমিদারটা বেঁচে যায়। বাবা, এ তো দারুণ ইন্টারেস্টিং ইতিহাস। অসাধারণ ইতিহাস তা তো বটেই, কিন্তু ভাইয়া শুধুমাত্র চৌবে পরিবারের ইতিহাস শোনাতে নিশ্চয়ই তোমাকে জমিদার আলাদা করে ডেকে নিয়ে যায়নি। এই এবার একটু ঝেড়ে কাশো তো দেখি। এই না হলে আমার ওয়াটসন, আসল ব্যাপারটা এবার বলছি। তবে ইংরেজরা চলে যাওয়ার পর থেকেই জমিদার রাঘব চবে চিন্তিত হয়ে পড়েছে। একই নেহেরু জমিদারি উচ্ছেদের আইনের জমি সংরক্ষণের কথা বলছে, আর অন্যদিকে কমিউনিস্টরা পুঁজিবাদীদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। এই দুইয়ের মাঝে পড়ে জমিদারের ঘুম উড়ে গেছে। ওনাকে দোষ দেব না, এই যেন জলে কুমির ডাঙায় বাঘ। ওনার জায়গায় থাকলে আমারও একই অবস্থা হতো। কিন্তু আসল ব্যাপারটা আরেকটু গুরুতর। কিরকম? রাঘব চৌবের জমিদারি খুব একটা ভালো অবস্থায় নেই। জমিদারির খাজনা দ্রুত ফুরিয়ে আসছে।
একই মহাজনের কাছে দেনা, আর অন্যদিকে তার প্রজারা বামপন্থীদের কাছ থেকে প্রেরিত হয়ে কর দিতে চাইছে না। এই ডামাডোলের বাজারে জমিদার বুঝতে পারছে না কি করণীয়। গত সপ্তাহে সে একটা হুমকির চিঠি পেয়েছে যে তার বংশের সব থেকে অমূল্য জিনিস খুব শীঘ্রই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাই এই ব্যাপারটা তদন্ত করতে জমিদার চৌবে আমাকে নিযুক্ত করতে চায়। সব থেকে অমূল্য জিনিস? কি জিনিস কিছু বলল জমিদার বাবু? জমিদারের অনুযায়ী এই অমূল্য জিনিসটা হচ্ছে তার পূর্বপুরুষকে রাজা মানসিংহের দেওয়া একটা শিব মূর্তি। এই মূর্তিটা মানসিং আফগানিস্তানের যুদ্ধ জয় করে ফেরার পথে নিয়ে এসেছিল। মূর্তিটায় হিরে, চুনি, পান্না প্রভৃতি দামি সব পাথর বসানো। জমিদারের বিশ্বাস তার বংশের এই পরম গৌরবময় জিনিসটাকেই আত্মসাৎ করতে চাইছে তার শত্রু। আমাকে সে নিযুক্ত করতে চেয়েছে এই অপরাধটা ঘটার আগে অপরাধীকে চিহ্নিত করে তার এই অমূল্য জিনিসটা বাঁচানোর জন্য। কিন্তু অপরাধ ঘটার আগে অপরাধীকে কি করে ধরবে তুমি? এই আজকাল জ্যোতিষী টতিষী হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, যে ভবিষ্যৎ দেখে নিয়ে বর্তমানে অপরাধীকে ধরে ফেলবে। ডিটেকটিভের কাজ শুধু অপরাধ ঘটে যাওয়ার পর অপরাধীকে ধরা নয় কেদার, অপরাধীকে অপরাধ করা থেকে আটকানো একটা মস্ত বড় কাজ। আর অপরাধ ঘটেনি বলছো? হুমকি চিঠি দেওয়া কি কম অপরাধ নাকি? ভাইয়া, একটা চাপা উত্তেজনা আমি অনুভব করতে পারছি। আজ পার্টিতেও পেয়েছিলাম। আমি এই কেসটা নেব কেদার। আমি বুঝলাম, সদ্য সেরে ওঠা আমার গোয়েন্দা বন্ধু আবার নিজের আসল স্বরূপে ফিরতে চাইছে। আমিও মনে মনে এটা বহুদিন ধরেই চাইছিলাম। নন্দিনী কিন্তু একটু চিন্তিত হয়ে পড়ল। শত্রুঘ্নদা, এই তো সবে সেরে উঠেছ তুমি, আর আমরা তো এখন ছুটিতে। খামোখা তো ঝক্কি নেওয়ার দরকার আছে কি? এই ঝক্কি হচ্ছে শত্রুঘ্নর মগজের পুষ্টি নন্দিনী। রহস্যের ভুলভুলাইয়াতে পড়লেই যে তোমার দাদা জীবন্ত হয়ে ওঠে, কি তাই তো গোবিন্দাবাবু? শত্রুঘ্ন হাসল। নন্দিনীর মুখ থেকে তবুও চিন্তার ছাপ গেল না। এবার শত্রুঘ্ন দৃঢ় কণ্ঠে বলল, তুই নির্ভয় থাক নন্দিনী, তোর আর তোদের আসন্ন সন্তানের কোনো ক্ষতি হবে না, এটা আমার প্রতিজ্ঞা। শত্রুঘ্নর এই কথায় নন্দিনী যেন একটু সাহস পেল। আমি এবার আমার মিত্রের পিঠ চাপড়ে বললাম, তাহলে কাল কোথা থেকে আমরা শুরু করছি অনুসন্ধান? জমিদার বাড়ি থেকে। কাল সকাল 11টায় আমরা বেরোবো। রাঘব চৌবের বাড়ির লোকেদের সাথে কথা বলতে হবে, আর আশপাশটাও একটু বুঝে নিতে হবে। তারপর একটু ঘুরে বেরিয়ে আবার বাড়ি। আরও কিছুক্ষণ আমরা তিনজনে কথাবার্তা বললাম। আমাদের তাসের আসর মিটল রাত 11টায়। তারপর শত্রুঘ্ন নিজের ঘরে চলে গেল। আমাদের দরজায় খিল দিয়ে আমি নন্দিনীর কাছে গিয়ে ওকে নিজের বাহু পাশে বেঁধে ফেললাম। ও আমার গালে হাত বোলাতে বোলাতে বলল, হঠাৎ এত সোহাগ কেন দেখানো হচ্ছে সম্পাদক মহোদয়? মতলবটা কি? হ্যাঁ, মতলবটা হচ্ছে তোমাকে ভীষণ ভীষণ আদর করার, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তাও যতটা সম্ভব সেই লক্ষণ রেখার মধ্যে থেকেই করব। নন্দিনী আমার কানটা এবারে মুলে দিল। খুব দুষ্টু হয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, আমাদের ছোট্ট অতিথি আসা অবধি কোনো বদমাশি নয়, বুঝলে? সেই নতুন অতিথি আসছে, তাই পুরনো বটটাকে একদম পাত্তাই দিচ্ছ না। ঠিক আছে ঠিক আছে, আমি ওই সুদ সমেত নেব। হ্যাঁ। নন্দিনী এবার হেসে উঠে আমার গালে হঠাৎ চুম্বন দিল। তারপর বলল, তুমি না সত্যি একদম বাচ্চা। বঙ্গদর্পণের মালিক যে এতটা ছেলে মানুষ, এটা সবাই জানলে কি ভাববে বলো তো? আমি তো শুধু তোমারই। আর কিছুদিনের ব্যাপার কেদার, আমাদের সন্তানের জন্ম হয়তো এই শিমুলতলাতেই হবে। তারপর তুমি সব যা করার করো, বুঝলে? আমার মুখে হাসি খেলল। স্বামী স্ত্রী দুজনের মধ্যে আরও কিছুক্ষণ প্রণয় চলল। তারপর আমরা ঘুমাতে গেলাম। সকালবেলায় আমরা নিতাইপাড়ার জমিদার বাড়িতে এসে পৌঁছালাম। একটা মস্ত বাগানের পাশে অবস্থিত 3 তলা জমিদার বাড়িটা। বাড়িতে মুঘলিয়া এবং গথিক স্থাপত্যের ছাপ স্পষ্ট। জমিদার বাড়ির ঠিক পাশেই একটা মস্ত পুকুর। বাড়িতে আসা অবধি গোটা রাস্তাটা শাল ও সেগুন গাছে ভর্তি।
বাগানে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছের বাহার। বাগানের মাঝে একটা মার্বেলের তৈরি নারীর মূর্তি। শত্রুঘ্ন বলল ওটা মিনার্ভা, রোমান সাম্রাজ্যের বুদ্ধির দেবী। সদর দরজার কাছে আসতেই দুজন সশস্ত্র সেপাই আমাদের সেলাম ঢুকল। শত্রুঘ্ন বলল, আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, ওনাকে বলুন শত্রুঘ্ন ও কেদার এসছে। একজন সেপাই বাড়িতে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই সে এসে আমাদের ভেতরে যেতে বলল। বাড়িতে ঢুকে দেখলাম যে মার্বেলের তৈরি মেঝে, কারুকার্য করা নবাবী ঝাড়বাতি ঝুলছে বৈঠক ঘরে, বিবিধ প্রকারের ছবি চারিদিকের দেওয়ালে। দামি সোফাটায় বসে একটা এলাহি অনুভূতি হলো। কিছুক্ষণের মধ্যেই জমিদার রাঘব এসে প্রস্তুত হলো। আমরা একে অপরকে নমস্কার জানালাম। সে সোফায় বসে আমাকে প্রথম বলল, কেদারবাবু, আমায় মাফ করবেন। কাল পার্টিতে আপনার সাথে আমি কথা বলতে পারিনি। আসলে নিজের অশান্তিতে এত জর্জরিত হয়ে আছি। আরে না না জমিদার বাবু, আমি কিছু মনে করিনি। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। শত্রুঘ্ন আমাকে সব বলেছে। আমার জীবনে যেন শনির কুদৃষ্টি পড়েছে। আচ্ছা শত্রুঘ্নবাবু, কালকে আমি আপনাকে যতটা বলেছি সেটাই সবটা নয়। আরও একটা বিষয় আছে যেটা আমাকে বিনিদ্র রজনী চিন্তা দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমার কন্যা রেশমি। রেশমি সবে 21 পড়েছে। ও বিলেত ফেরত আমার মতন, কিন্তু 4 বছর বিলেতে থেকে ওর সংস্কার একই রকম আছে। কিন্তু ইদানিং ও এখানকার একটা রিসার্চ স্কলার ওই জয়প্রকাশ তিওয়ারির সাথে প্রণয়ে জড়িয়ে পড়েছে। আমি সেই খবর পেয়েছি। আচ্ছা, এই কি সেই লোক যার কথা কাল ডিএম বলছিল? হ্যাঁ, সেই ছোকরা। বিহারের প্রথম সারির কমিউনিস্টদের মধ্যে একজন। বহুবার জেল খেটেছে। ওই আমার প্রজা ও ঝাঁঝার গরিব সরল আদিবাসীদের মগজ ধোলাই করে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। আমার মেয়ের মাধ্যমে আমাকে কমজোর বানিয়ে আমার জমিদারি শেষ করে ফেলতে চাইছে। আপনি কি চাইছেন জমিদার বাবু? আমি চাই শত্রুঘ্নবাবু আমাকে ও আমার মেয়েকে আমাদের শত্রুদের হাত থেকে বাঁচাক। আমি কালই আপনার কেসটা নিয়েছি জমিদার চবে। আপনি আমাকে এবার সেই শিব মূর্তির ব্যাপারে একটু বলুন। সেই মূর্তিটা কোথায়? মূর্তিটা আমার ঘরের দেরাজে রাখা। ওটার ব্যাপারে এই এলাকার কেউই কিছু জানতো না, কিন্তু গত বছর বাড়িতে একটা পার্টিতে আমি সেটা অনেক স্বনামধন্য লোকজনকে দেখাই। সেখান থেকেই গোটা জেলায় নিশ্চয়ই রটে যায় এই মূর্তিটার কথা। আচ্ছা, আপনি বলছিলেন মহাজনেরা আপনার ওপর চাপ দিচ্ছে। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আপনি সন্দেহ করেন যে আপনাকে হুমকি চিঠি দিয়ে থাকতে পারে? মহাজনেরা বাজে প্রকৃতির হয়, কিন্তু ব্যাংকাররা পিশাচ হয় শত্রুঘ্নবাবু, একদম পিশাচ। বিশেষত এখানকার ব্যাংকের ম্যানেজার খগেন লাল। আমি আশ্চর্য হব না যদি এই দুষ্কীর্তি ওই জানোয়ারটার হয়। আপনি তাহলে এই খগেনকে সন্দেহ করেন? কোনো বিশেষ কারণ সন্দেহের? আসলে এই লোকটা আমাকে ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের টাকা ধার দিয়েছিল 6 মাস আগে, নিঃশর্তে। আমার জমিদারির আয়ের অবস্থা এখন ভালো নেই, তাই আমি টাকাটা সুদ সমেত ফেরত দিতে অক্ষম। হতেই পারে সে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে। বুঝলাম। আপনার বাড়িতে তো শুধু আপনি আর আপনার কন্যা থাকেন, তাই না? আগে হ্যাঁ, আর আমার নায়েব অক্ষয় থাকে। খুব চৌখস ছেলে, অঙ্কে গ্র্যাজুয়েট, বরিশালের ছেলে। দাঙ্গায় পুরো পরিবারকে হারিয়ে এখানে এসেছিল আগের বছর। আমার খুব মায়া হয় ওকে দেখে, তাই আমার জমিদারির চাকরিতে ওকে নিযুক্ত করি। ও প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আমার জমিদারিকে আবার সতেজ করে তুলতে। আচ্ছা, আমরা একটু রেশমির সঙ্গে দেখা করতে চাই, আর তারপর অক্ষয়ের সাথে। আর প্রস্থান করার আগে একবার আপনার বংশের সেই অমূল্য শিব মূর্তিটাও দেখতে চাই, কেমন? জমিদার চৌবে সাথে সাথে রাজি হয়ে গেল। নিজের ঘর থেকে সে শিব মূর্তিটা নিয়ে এলো। আমি অবাক হয়ে গেলাম মূর্তিটার জাঁকজমক দেখে। শিবের ত্রিনয়নে বসানো হীরের চোখ, পান্না, মানিক ও চুনি। ওই ভগবান শিবের মূর্তিটার শরীরের বিভিন্ন জায়গায় বসানো। এই জিনিসের দাম যে কয়েক লক্ষ টাকার বেশি হবে তাতে কোনো সন্দেহ নেই। শত্রুঘ্ন মূর্তিটা হাতে ধরে
ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। সত্যি অসাধারণ জিনিস জমিদার বাবু। আচ্ছা, এবার আমরা রেশমির সঙ্গে দেখা করব। ওর ঘরটা কোন দিকে? জমিদার চৌবে বলল দোতলায় গিয়ে পূর্বের প্রথম ঘরটাই রেশমির ঘর। এরপর আমরা দোতলায় চলে এলাম। রেশমির ঘরের দরজায় কড়া নাড়ল শত্রুঘ্ন। কে? আমি শত্রুঘ্ন আর আমার বন্ধু কেদার। তোমার সঙ্গে আমরা একটু কথা বলতে এসেছি রেশমি। রেশমি এবার দরজা খুলে দিল। আরে শত্রুঘ্নদা, কেদারদা, আসো আসো, ভিতরে আসো। কাল তো তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারিনি আমি। কথা না বলতে পারলেও ম্যাডাম যে এত ভালো গান গেয়েছেন তাতেই পুরো পার্টিতে 4 চাঁদ লেগে গিয়েছিল। কি যে বলো না কেদারদা, এমন কিছুও গাইনি আমি। গান আমি ওই টুকটাক করি নিজের ভালো লাগার জন্য, ব্যাস। আচ্ছা রেশমি, বিলেতে তোমার পড়াশোনা তো শেষ হয়ে গেছে, এখন তুমি কি করছো? আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। আমি এখন মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে, রিসার্চ স্কলার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কি নিয়ে করছো গবেষণা? আমার বিষয় হচ্ছে ভারতের গ্রামীণ অর্থনীতি ও প্রলেতারিয়েতের ভূমিকা। আমি শত্রুঘ্নর দিকে তাকালাম। জমিদার কন্যা যে বামপন্থী সেটা বোঝা যাচ্ছে। শত্রুঘ্ন আমার দিকে না তাকিয়েই রেশমিকে আরেকটা প্রশ্ন করল। মাস্টার্স তুমি বিলেতেও করতে পারতে রেশমি, তা না করে এখানে কেন? শত্রুঘ্নদা, আমি একজন প্রিভিলেজড মেয়ে। লন্ডনে বসে আমি আমার রিসার্চ করতেই পারতাম, কিন্তু তাতে আমি আমার আসল ভারত আর এখানকার মানুষের কষ্টটা বুঝতাম না। তাই আমি এখানে আমার প্রান্তের মানুষদের মধ্যে থেকে আমার কাজ করছি। বেশ। আচ্ছা, শিমুলতলায় তোমার সব থেকে কাছের কে, মানে বন্ধু বান্ধবী, এমন কেউ যাকে তুমি পছন্দ ও বিশ্বাস করো? আমি সঙ্গে সঙ্গে দেখলাম রেশমির মুখে একটা চাপা লজ্জার ভাব ফুটে উঠল। লাল হয়ে গেল তার মুখটা। সে ধীর স্বরে বলল, বন্ধু? না, তেমন তো কেউ নেই। রেশমির মিথ্যাটা স্পষ্ট হয়ে গেল এবার। জমিদার রাঘব চৌবে তার মানে ঠিকই সন্দেহ করেছে। জয়প্রকাশ তিওয়ারির সাথে ভালোই ঘনিষ্ঠতা আছে রেশমির। ঠিক আছে রেশমি, এখন তাহলে আমরা আসি, আবার সময় পেলে আসবো, কেমন? এই বলে আমার ডিটেকটিভ বন্ধু ঘর থেকে বেরিয়ে নিচতলায় নেমে এলো। আমি দেখলাম জমিদার চৌবে বসে আছে। আমাদের দেখতেই জমিদারবাবু বললেন, কি বুঝলেন শত্রুঘ্নবাবু? বুঝলাম আপনার মেয়ে খুবই ভালো এবং আপনার সন্দেহ একেবারে ভুল নয়, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনার কেসটা নিয়েছি। শত্রুঘ্ন থাকতে আপনার জমিদারি, আপনার শিবমূর্তি এবং মেয়ের কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনার নায়েব অক্ষয় কোথায়? অক্ষয় একটু বেরিয়েছে কিছু কাজে ব্যাংকে, আর ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। শত্রুঘ্ন দেখলাম কিছু একটা ভাবছে। কয়েক সেকেন্ড পর সে জমিদার চৌবেকে প্রণাম জানিয়ে বলল, আচ্ছা জমিদার বাবু, আজ তাহলে আসি। অনুসন্ধান আমি শুরু করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। এরপর শত্রুঘ্ন আর আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা। সবে তো দুপুর, ব্যাংকে একবার ঢুমারা হবে নাকি? হ্যাঁ ডিটেকটিভ মহোদয়? ওয়াটসন, দেখছি আজ তুমি পুরো ফর্মে। হ্যাঁ ভাইয়া, একবার ব্যাংকে ঘুরে আসা প্রয়োজন। এই খগেনলালের সঙ্গে একটু আলাপ করতে হবে, আর শিমুল তলাকে একটু ভালো করে ঘুরে দেখতে হবে। যেমন কথা তেমন কাজ। আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাংকে পৌঁছে একটা 26-27 বছরের ছেলেকে বসে থাকতে দেখলাম। বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। শত্রুঘ্ন তাকে জিজ্ঞাসা করল, নমস্কার, তুমি কি অক্ষয়, জমিদার চৌবের নায়েব? অক্ষয় সাথে সাথে আমাদের দিকে ফিরে তাকালো। কয়েক মুহূর্ত আমাদের দেখে নিয়ে সে উত্তর দিল, আগে হ্যাঁ, কি ব্যাপার, আপনারা কারা? নমস্কার, আমি শত্রুঘ্ন, আর ইনি আমার বন্ধু এবং বিশিষ্ট বাংলা সম্পাদকের মালিক কেদার। আমরা শিমুলতলায় হাওয়া বদলের জন্য এসেছি। জমিদার চৌবের সাথে হঠাৎ আলাপ হলো, আমাকে বিশেষ একটা কাজে উনি নিযুক্ত করেছেন। কথা বলতে বলতে তোমার কথা উল্লেখ করলো। আমরা এদিকেই আসছিলাম, তো ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই।
আপনি বঙ্গদর্পণের মালিক না? আমার সব থেকে পছন্দের দৈনিক যে ওটা। ধন্যবাদ ধন্যবাদ। সুদূর বিহারেও যে বঙ্গদর্পণের পাঠক আছে এটা দেখে এবং জেনে নিজেকে খুবই সুখী অনুভব করছি। অক্ষয়কে এবার বেশ জড়তামুক্ত লাগলো। সে শত্রুঘ্নকে বলল, আমার কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে শত্রুঘ্নবাবু, আর 2 মিনিট পরেই আমি আপনার সাথে বিস্তারে কথা বলি। নিশ্চয়ই, আমরা ব্যাংকের বাইরে জানাচ্ছি। আমরা বাইরে আসার কিছুক্ষণের মধ্যেই অক্ষয় এলো। সে হাসি মুখে এবার বলল, বলুন শত্রুঘ্নবাবু, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? জমিদার চবের এস্টেটের ব্যাপারটা দিয়ে আগে শুরু করা যাক। জমিদার বাবুর থেকে আমরা বেশিরভাগটাই শুনেছি, এবার তোমার মুখ থেকে শুনতে চাই। বেশ মনোরম দুপুর আজ শত্রুঘ্নবাবু। চলুন শালসেগুনের মাঝে হাঁটতে হাঁটতে সব বলি। এই কথা মতো আমরা ব্যাংক ছাড়িয়ে জঙ্গলের পথ ধরে এগোতে লাগলাম। অক্ষয় এবার বলতে শুরু করলো, আমি গত বছর এখানে আসি। জমিদার বাবুর দয়াতেই আবার নিজের পায়ে দাঁড়াতে পারি। উনি যখন আমাকে নায়েব হিসেবে নিযুক্ত করলেন, তখন থেকে আমি পুরো দমে কাজে লেগে পড়লাম। প্রচুর বাজে খরচা কমালাম, দেনা চুকানোর অনেক ব্যবস্থা করলাম। জমিদারি আগের থেকে অনেক ভালো আছে, তবে সব অশান্তি কিন্তু এখনো কাটেনি। খগেনলালের ব্যাপারটা আমাদের জমিদার চবে বলেছেন অক্ষয়বাবু। আচ্ছা, এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামতটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক ভয়ঙ্কর মানুষ দেখেছি শত্রুঘ্নবাবু, কিন্তু খগেনের মতো রক্তচোষা দেখিনি। পয়সার পিশাচ ও। কিন্তু যতই ও ঝামেলা করার চেষ্টা করুক শত্রুঘ্নবাবু, আমি কিছুতেই জমিদার বাবুর এস্টেটের ক্ষতি হতে দেব না। খগেনলাল তো ব্রাঞ্চ ম্যানেজার, তাই না? তাহলে ওকে ব্যাংকে দেখছি না কেন? ওকে এখানে পাবেন না। মদ আফিম বাইজিদের থেকে সময় পেলে তবে তো কাজ করবে। বুঝলাম খগেনলাল নিকৃষ্টতম মানুষদের মধ্যে একদম শিরোমণি। হঠাৎ শত্রুঘ্ন এমন একটা প্রশ্ন করে বসল যেটাই আমি হকচকিয়ে গেলাম। আচ্ছা, তোমার রেশমি চবেকে কেমন লাগে? প্রশ্নটায় অক্ষয় থতমত খেয়ে গেল। সেটা তার মুখের ভাবেই স্পষ্ট। গাল দুটো লাল হয়ে গেল তার। আগে রেশমি ভালো মেয়ে, উচ্চশিক্ষিত, প্রতিভাশালী, সহানুভূতিশীল। একটা ভালো মেয়ের সমস্ত গুণই ওর মধ্যে আছে। তবে কি জানেন তো, বিপ্লব নিজের সন্তানদেরকেই সবার আগে গ্রাস করে। এটুকু বলে অক্ষয় থামল। বেশ বুঝলাম তার কটাক্ষটা রেশমির বামপন্থার উপর। শত্রুঘ্ন এবার হাসি মুখে বলল, অনেক ধন্যবাদ অক্ষয়, তোমার সঙ্গে আবার একদিন বসবো। আজ আমরা চলি। অক্ষয় সাবধানে হাসি হেসে জমিদার বাড়ির দিকে রওনা দিল। আমরাও ডাক্তার বৈদ্যর বাড়ির দিকে এগোতে লাগলাম। তুমি তো লোকজনকে হার্ট অ্যাটাক দিয়ে দেবে হে। আ থেকে একেবারে মেঘনাথ বধ কাব্যে চলে যাচ্ছ যে। হ্যাঁ বায়া, অক্ষয়ের প্রাণ যে রেশমিতে বাস করছে এটা বুঝেছ নিশ্চয়ই। আর কমরেড তিতিরকেও উদ্দেশ্য করে কিভাবে বিদ্রুপটা করলো দেখলে তো? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, অক্ষয় রেশমিকে ভালোবাসে? আরে এক্ষুনি তো রেশমি আর ওর বামপন্থা মনোভাবকে কটাক্ষ করলো। না কেদার, আমি জানি না অক্ষয়ের রাজনৈতিক মতাদর্শ কি, কিন্তু কটাক্ষটা যে জয়প্রকাশ তিওয়ারিকেই করেছে। নিজের ভালোবাসাকে অন্যের সাথে বা কাছে দেখলে এটা স্বাভাবিক নয় কি? তুমি তো আরো ভালো বুঝবে হে। এই ব্যাপারটা আমার বোধগম্য হলো। 4 বছর আগে নন্দিনীর কাছে কুমার ইকবালকে দেখে আমারও তো এমনই রাগ হয়েছিল। তার মানে ভায়া, তুমি বলছো যে অক্ষয় সূক্ষ্মভাবে আমাদেরকে তিওয়ারির বিরুদ্ধে সমাধান করতে চাইল? জঙ্গল পেরিয়ে আমরা ডাক্তার বৈদ্যর বাড়ির একদম কাছেই চলে এসেছি। খগেনলালের সাথে কিন্তু আমাদের দেখা হয়নি। সে কোনো একটা কাজে একটু বেরিয়েছে। শত্রুঘ্ন সিগারেটটা ফেলে বলল, সাবধান না উস্কাতে সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আপাতত পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর বাড়ি থেকে পাঁঠার গন্ধও আসছে। আহা, চলো পেট ভরে পেট পুজোটা করা হোক। আমরা বাড়িতে ঢুকলাম। বাইরে দেখলাম সূর্যকে গ্রাস করেছে এক ঝাঁক কালো মেঘ। দুর্যোগ আসছে আমাদের সকলের জীবনেও কি? এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম।
রাত 10টা। আমি, নন্দিনী আর কেদার তাসের খেলায় মশগুল। বাইরে ভয়ঙ্কর দুর্যোগ। বিকেল থেকেই চলছে। গোটা ঝাঁঝা জেলা কাঁপিয়ে বাজ পড়ছে থেকে থেকে। হাওয়ার দাপটে বাধ্য হয়ে জানালার কপাট বন্ধ করতে হয়েছে। এই প্রখর দুর্যোগ যেন শাসাচ্ছে গোটা মর্তলোককে। এই পেটে লাগছে গো। নন্দিনীর কথা শুনে আমি চমকে উঠলাম। খুব ব্যথা করছে, হাসপাতালে যাবে? আরে না রে বাবা, উফ, কেদার জুনিয়র লাফালাফি করছে তাই জন্য। চিন্তা করো না ভাইয়া, আমাদের নতুন অতিথি আরামেই আসবেন এই বসুধাতে। আমার এই ডিটেকশনে কোনো ভুল নেই। আমার মুখে হাসি এলো। আবার খেলায় মনোনিবেশ করলাম। হঠাৎ দেখি ডাক্তার বৈদ্য দৌড়ে দৌড়ে আমাদের ঘরে এসে ঢুকলো। তার চোখ মুখ বিস্ফারিত। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে শত্রুঘ্নবাবু, ভয়ঙ্কর। শত্রুঘ্ন বিছানা থেকে নেমে ডাক্তারের জন্য জলের গ্লাস দিল। ডাক্তার বৈদ্য জল খেল। শত্রুঘ্ন এবার বলল, আপনি শান্ত হয়ে বসে সবটা বলুন ডাক্তারবাবু। ডাক্তার বৈদ্য আরামকে দাঁড়ায় বসল। একটু ধাতস্থ হয়ে সে বলতে শুরু করলো, এসপি দুলাল লাহিড়ী এবং তার মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাদের বাড়িতে। কি একে বলছেন ডাক্তারবাবু? নন্দিনী স্তম্ভিত গলায় বলল। আমিও হতবাক হয়ে গেলাম শুনে। এই কালকেই তো লোকটার সাথে এত কথা হলো, আর আজকে কিনা সে মৃত। দেখলাম শত্রুঘ্নর কপালেও চিন্তার ভাঁজ। সবটা খুলে বলুন প্লিজ, সবটা ক্লিয়ার করুন। বলছি, এক্ষুনি আমাকে ডিএম সাহেব ফোন করেছিল। সে দুলালবাবুর বাড়িতে গিয়েছিল তাদের সাথে ডিনার করতে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে যে তারা মরে পড়ে আছে। এতক্ষণে নিশ্চয়ই পুলিশের লোকও চলে এসেছে। আমাকে ডিএম সাহেব বলল এক্ষুনি এসপি বাংলোতে আসতে। আমি তাই আপনাকেও সাথে নিয়ে যেতে চাই শত্রুঘ্নবাবু। নিশ্চয়ই যাব, আপনি গাড়ি বার করতে বলুন, আমি আসছি। আমিও বিছানা ছেড়ে উঠে বললাম, ভাইয়া আমিও যাব। না কেদার। কিন্তু কেন? কারণ নন্দিনী প্রেগনেন্ট, আর তাছাড়া এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর একদমই না। তুমি চিন্তা করো না, আমি সব তোমাকে এসে বলবো। আপাতত আমার রিভলভারটা রাখো নিজের কাছে, নাও। এই বলে আগ্নেয়াস্ত্রটা আমায় দিয়ে ডাক্তারের সাথে বেরিয়ে গেল শত্রুঘ্ন। আমি আর নন্দিনী বসে রইলাম ঘরে। নন্দিনীর মুখে উদ্বিগ্নতা স্পষ্ট। আমি ওর মাথায় হাত বোলালাম। এখানেও আমাদের পিছু ছাড়লো না এসব বলো। আমি ওকে জড়িয়ে ধরলাম, বললাম, তুমি ভয় পেও না। শত্রুঘ্ন থাকতে আমাদের আসন্ন সন্তানের কোনো ক্ষতি হবে না। তুমি লক্ষ্মীটি, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, অনেক রাত হয়েছে গো। এই বলে আমি নন্দিনীকে শুইয়ে দিলাম। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়েও পড়ল। আমি তারপর বারান্দায় এসে একটা সিগারেট ধরালাম। বাইরে গাঢ় অন্ধকার আর মুষলধারে বৃষ্টি। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা শুরু হয়েছে। শত্রুঘ্ন না ফেরা অবধি শান্তি নেই। রাত 2টো, বৃষ্টি থেমেছে, হাওয়া এখনো চলছে। শাল সেগুনের জঙ্গলে ঝিঝির ডাক আর শেয়ালের মাঝে মধ্যে সমবেত সঙ্গীত ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ একটা লণ্ঠনের আলো দেখা গেল। এক মহিলা বিরাট বটগাছের সামনে দ্রুত পায়ে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে এক পেশিবহুল দাড়ি গোঁফওয়ালা পুরুষ। মহিলাটি সেই পুরুষকে জড়িয়ে ধরল। আধারের ঘন ঘটাতেও বোঝা গেল সে কে। জমিদার কন্যা রেশমি চৌবে। ফাইনালি আমি আর পারছিলাম না জয় তোমায় ছেড়ে থাকতে। আমিও কি পারছি রেশমি, কিন্তু আমাদের লক্ষ্য অনেক বড়। এই বিপ্লব অনেক অনেক বড়। আমাদের সৌভাগ্য যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে বাস্তবায়িত করতে পারছি। আচ্ছা, তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো? রেশমি এবার একটা বড় ভারী পুটলি বার করে ছেলেটার হাতে দিয়ে দিল। এখানে তুমি যা যা বলেছিলে তাই আছে। আর হ্যাঁ, এই হচ্ছে সেই ফাইল। একটা খয়েরি ফাইল দিল ছেলেটাকে রেশমি। লণ্ঠনের আলোতে ফাইলটা সে খুলে উল্টে পাল্টে দেখল।
তারপর পুটলি ভর্তি সোনার গয়না দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে রেশমিকে বলল, তুমি অনেক বড় কাজ করেছ। এর ফলস্বরূপ তোমাদের জমিদারির হয়তো কিছুটা আর্থিক ক্ষতি হবে, তোমায় নিজেকেও প্রিয় জিনিসপত্র ত্যাগ করতে হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ গরিব আদিবাসী চাষি ও দিনমজুর মুক্তি পাবে তোমার জন্য রেশমি। আমরা দুজনেই তাদের আশীর্বাদ পাব। আমরা সংসার করব যখন, তখন তাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে আরও দৃঢ় করবে। রেশমি লজ্জা পেয়ে হাসল। আমরা আমরা কবে এক হব জয়? আর কটা দিন রেশমি, এই সপ্তাহের মধ্যে এখানকার প্রলেতারিয়েত বিদ্রোহ করে উঠবে। আমরা তার আগেই এখান থেকে চলে যাব, চিরদিনের মতো এক হব আমরা। রেশমি গভীর চুম্বন দিল ছেলেটাকে, তারপর ধীর পায়ে আবার জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ছেলেটাও দ্রুত পায়ে মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। নিগুড় আধারে তারা কেউ জানতে পারল না যে একজোড়া চোখ তাদের উপর নজর রাখছিল। আমার ঘুম ভাঙল সকাল 9টায়। চোখ মেলতেই দেখলাম আমাদের ঘরে চা আর ফল নিয়ে বসে আছে শত্রুঘ্ন। আমাকে উঠতে দেখেই সে বলল, আর একটু ঘুম দিতে পারতে মাই ডিয়ার ওয়াটসন। অবশ্য যা সুন্দর আবহাওয়া, তাতে বিছানা না ছাড়তে চাওয়াটাই স্বাভাবিক। তুমি কখন ফিরলে? হ্যাঁ, আমি আর ডাক্তার বৈদ্য এই ফিরলাম ভোরে। যাই হোক, আপাতত চা খেয়ে নাও, নন্দিনী উঠুক, তারপর তোমাদের একসঙ্গেই সমস্ত ঘটনাটা শোনাবো। আপাতত একটু স্নানটা সেরে নি। আর হ্যাঁ ভাইয়া, আজ কিন্তু বেরোতে হবে, রহস্য খুব গভীর। এই বলেই শত্রুঘ্ন নিজের ঘরে চলে গেল। 10টার সময় আমরা বাগানে বসে জলখাবার খাচ্ছি। মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে থেকে সূর্য মাঝে মধ্যে উঁকি দিচ্ছে। নন্দিনী আরও কিছুক্ষণ পরে উঠল। শত্রুঘ্নকে দেখেই সে খুনের সমস্ত বিবরণ জানতে চাইল। শত্রুঘ্ন একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিষ দেওয়া হয়েছে এসপি ও তার মেয়েকে, কিন্তু ফরেন্সিক কনফার্ম না করলে বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হচ্ছে বিষটাই মৃত্যুর কারণ। কিন্তু শত্রুঘ্নদা, উনি তো এই জেলার এসপি, ওনাকে মারা এতটা সহজভাবে কি করে সম্ভব হলো? এটাই ভাবনার বিষয়। বাংলোর দারোয়ান নিখোঁজ, ওই আপাতত মূল সাসপেক্ট, কিন্তু তোমার মনে হয় ও আসল খুনি নয়, তাই তো? একটা সামান্য দারোয়ানের পক্ষে ব্যাপারটা চাপের না। যদি বেশি হয়ে থাকে তাহলে ও দিয়েছে, এটা সম্ভব, কিন্তু মাথাটা অন্য কেউ। আচ্ছা, আর কে কে সন্দেহের তালিকায় রয়েছে? স্বয়ং ডিএম। শোনা গেছে যে ওনার সাথে বাইরে যাই হোক, ভেতরে বেশ কিছু জিনিস নিয়ে অশান্তি চলছিল দুলাল বাবুর। এছাড়া কমরেড তিওয়ারি ধমকি দিয়েছিল বুর্জোয়া পুলিশ অফিসারদের মেরে ফেলার। খগেনলালও লিস্টে আছে ভায়া। অনেক মোটা অঙ্কের টাকা ধার করে বসেছিল এসপি তার থেকে। তাছাড়া এটাও শুনলাম যে ওই বৈরাগী বাবা নাকি কদিন আগেই এসপিকে অভিশাপ দিয়েছিল যে ওর মৃত্যু আসন্ন। ওকেও তালিকায় রাখা হয়েছে। বলো কি হে, এ তো দারুণ ব্যাপার। কিন্তু এবার তোমার কি করণীয়? অ্যাশট্রেতে সিগারেটটা ফেলে উঠে দাঁড়িয়ে শত্রুঘ্ন বলল, এবার ভায়া আমাদের দুজনের একটু ভ্রমণের পালা। আজকে একবার ডিএম এর সাথে আড্ডা দিতে হবে, তাছাড়া ব্যাংকেও একবার ঢু মারা দরকার। খগেনলালকে একটু বাজিয়ে দেখা যাক, আর এইসবের পরে সময় থাকলে ওই বৈরাগী বাবার একটু দর্শন সেরে নেব। আচ্ছা শত্রুঘ্নদা, এটা কি হতে পারে যে ওই অপদেবতা যার কথা দুলাল বলছিল আর কি পার্টিতে, যে নাকি বিষ দিয়ে এখানকার অত্যাচারীদের মেরে ফেলবে, দুলাল বাবুর খুনের পিছনেও কি সেই অপদেবতার কাল্টের কেউ জড়িত? শত্রুঘ্ন মুচকি হেসে উত্তর দিল, ডিটেকশনটা যে বেশ তীক্ষ্ণ হচ্ছে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না নন্দিনী। এই যে খুনগুলো হয়ে চলেছে এখানে, সেটার একটা জোরালো সম্পর্ক আছে এসপি দুলালের খুনের সঙ্গে। এই খুনের রহস্যটার সাথে জমিদারের ঝামেলারও যোগাযোগ থাকতেই পারে। এই তোমরা কিন্তু তাড়াতাড়ি আসবে, আবহাওয়ার মতিগতি কিন্তু সুবিধার ঠেকছে না কাল থেকে। নন্দিনীর কথায় সায় দিয়ে
আমরা রওনা দিলাম। শিমুলতলার মনোরম পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে তুলেছে। বৃষ্টি ভেজা গন্ধ, মাটি ও বনের এক সুন্দর অনুভূতি জাগিয়ে তুলেছে। মিনিট 10 মধ্যে আমরা ডিএম বাংলোতে এসে পৌঁছালাম। দারোয়ান, বাগান ও দেবদারু গাছের সারি পার করে বাংলোতে ঢুকে দেখলাম অধীর বাবু বসে চা খাচ্ছেন। আমাদের দেখতেই বললেন, আরে আপনারা আসুন আসুন আসুন। এখন একটু বেটার লাগছে অধীর বাবু? কাল রাতে যা গেল। অনেকটা সামনে নিয়েছে শত্রুঘ্নবাবু, কিন্তু যা হয়ে গেল তা তো ভাবতেই পারছি না। মেনে নেওয়া তো অনেক দূর। দুলালকে হত্যা, কোথায় চলে এসেছি আমরা? শেষমেশ কি এনআরসি চলবে এ দেশে? আচ্ছা অধীর বাবু, আপনি তো প্রথম দেখেছিলেন এসপি ও তার মেয়ের মৃতদেহ, তারপর আপনি খবর দেওয়া করান সকলকে। আচ্ছা, আপনার কি মনে হয় এই হত্যার পেছনে কার হাত আছে? আমার দৃঢ় বিশ্বাস দুলালের খুনের পিছনে ওই জয়প্রকাশ তিওয়ারির হাত। হারামজাদাটা হুমকিও দিয়েছিল দুলালকে আগে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দুলাল, তাই ওকে মাসুল দিতে হলো শত্রুঘ্নবাবু। আচ্ছা ডিএম সাহেব, ওই অপদেবতা ও তার কাল্টের ব্যাপারে আপনার কি ধারণা? এই অ্যাঙ্গেলটা নিয়ে কি কিছু বলবেন? অধীরবাবু আমার এই কথা একদম নস্যাৎ করে দিয়ে বলল, ওসব স্রেফ বাজে কথা কেদারবাবু। আমি শিওর দুলাল ও তার মেয়েকে মেরেছে ওই জয়প্রকাশ তিওয়ারি। শালা লাল হারামির বাচ্চাটা শেষ অবধি সফল হয়ে গেল। আচ্ছা, আপনার সাথে পার্টির আগের রাতে দুলাল বাবুর ঝামেলা কেন হয় অধীর বাবু? শত্রুঘ্নর এই প্রশ্নে যেন ক্লিন বোল্ড হয়ে গেল প্রতাপশালী ডিএম অধীর। ফ্যালফ্যাল করে চেয়ে রইল শত্রুঘ্নর দিকে। হঠাৎ রকচটা গলায় সে বলল, কে এসব মিথ্যা গুজব রটাচ্ছে? হ্যাঁ, আপনাকে কে বললো আমার সাথে দুলালের অশান্তি হয়েছিল? ও আমার খুব কাছের বন্ধু ছিল শত্রুঘ্নবাবু, ঝামেলার কোনো প্রশ্নই ওঠে না। বেশ। আচ্ছা, দুলাল বাবুর সাথে খগেনলালের সম্পর্ক কেমন ছিল? আর এই খগেনলালকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? খগেনলাল লোকটা সুবিধার নয়। আমাদের সাথে ওঠা বসা আছে ঠিকই, কিন্তু ওকে আমি কখনোই খুব একটা বিশ্বাস করি না। কানাঘুষো শুনেছি যে ও নাকি ব্যাংকার ছাড়া অন্য বেশ কিছু কাজের সাথেও জড়িত, যদিও কোনো প্রমাণ আমি পাইনি। আর দুলালের সাথে খগেনের খুব একটা আহামরি সম্পর্ক ছিল না, তবে ইদানিং দুলালের সাথে খগেনের টাকা নিয়ে কিছু ঝামেলা চলছিল। এ কথা দুলাল আমাকে নিজেই বলেছিল শত্রুঘ্নবাবু। কথা কাটাকাটিও নাকি হয়েছিল ওদের দুজনের মধ্যে। আসলে কি জানেন তো শত্রুঘ্নবাবু, এসব বানিয়ারা কমিউনিস্টদের চাইতে কম ভয়ঙ্কর হয় না। লালরা গুলি করে মারে আর এরা সুদের বোঝা চাপিয়ে মারে। শত্রুঘ্ন ডিএম এর কথা মনোযোগ সহকারে শুনছিল। আমিও পুরো ব্যাপারটা বুঝে নিতে চেষ্টা করছি। ঘরের গ্র্যান্ডফাদার ঘড়ির ঢং ঢং শব্দ বুঝিয়ে দিচ্ছে দুপুর 12টা বেজে গেছে। শত্রুঘ্ন এবার চেয়ার ছেড়ে উঠে পড়ল। অনেক ধন্যবাদ ডিএম ঘোষ। পুলিশ এবং আপনারা এই হত্যার সন্ধান তো করবেনই, কিন্তু আপনি একটু সজাগ থাকবেন। আমার অনুমান দুলাল বাবুর হত্যাটা জাস্ট শুরুয়াত। শিমুলতলার সমস্ত বর্ধিষ্ণু মানুষের ওপর মৃত্যুর নিকষ ছায়া ঘুরঘুর করছে। আচ্ছা, আজ আমরা আসি। চলো কেদার। আমরা ডিএম বাংলো থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সময় হঠাৎ শত্রুঘ্ন কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়ালো একটা দেওয়ালের সামনে। কিছু ছবি টাঙানো আছে, সেগুলো সে দেখল, তারপর বেরিয়ে গেল। বাংলো ছাড়িয়ে হাঁটতে লাগলাম আমরা। শাল মহুয়ার মধ্যে দিয়ে চলার একটা আলাদাই অনুভূতি আছে, যেটা কোনো বড় শহরের মধ্যে নেই। একটা সিগারেট ধরিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, ডিএম কি পুরো সন্দেহটা খগেনের দিকে ঘুরিয়ে দিতে চাইছে নাকি? নট অ্যাট অল মাই ডিয়ার ওয়াটসন। ডিএম ঘোষ কমরেড তিওয়ারিকেও আসল খলনায়ক মনে করছে, কিন্তু তার সাথে খগেনকেও এক হাত নিতে চাইছে। এই লোকটার ব্যাপারে কারোর কাছ থেকে ভালো কিছু শুনলাম না কেদার, তাই এখন একবার ওর সাথে দেখাটা সেরে আসা যাক। এখন লাঞ্চ, এই বেলা গেলে দেখা হয়ে যেতেও পারে। শত্রুঘ্নর কথা মতো আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাংকে পৌঁছে দেখলাম আজকে খগেন লাল উপস্থিত। পরম আনন্দে মুরগির ঝোল ও রুটি খাচ্ছে সে। শত্রুঘ্ন সোজা ডেস্কের সামনে গিয়ে বলল, ব্যাংকার মহোদয়ের মূল্যবান সময় একটু ভাগ বসাতে পারি কি? খগেন আমাদের দিকে তাকালো, তারপর একটা বিচ্ছিরি হাসি হেসে বলল, আপনারা আরে আসেন আসেন, আলবাত ভাগ বসাবেন মশাই। আমার খাওয়া শেষই হয়ে গেছে,
দাঁড়ান, আপনারা আমার কেবিনে বসুন, আমি ওখানে আপনাদের সাথে আরাম করে কথা বলছি। এই হরেন, এ বাবুদের আমার কেবিনে নিয়ে যা। হরেন নামক ক্লার্ক আমাদের খগেনের কেবিনে নিয়ে গেল। কেবিনটা বেশ ছিমছাম, দুটো চেয়ার এবং খগেনের একটা রিভলভিং চেয়ার। আমরা বসলাম। কয়েক সেকেন্ডের মধ্যে খগেন কেবিনে ঢুকে পড়ল। হাসতে হাসতে বলল, বলুন শত্রুঘ্ন বাবু, কেদার বাবু, আমি কিভাবে আপনাদের মদত করতে পারি? খগেনবাবু, এসপি দুলাল লাহিড়ীর মৃত্যুর খবরটা আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আজ সকালেই জানতে পারলাম। বিশ্বাস করুন, খুবই খারাপ লাগলো। পুলিশের মাথাকে মেরে ফেলছে, কি বিশৃঙ্খলা মশাই! না, এর থেকে ব্রিটিশ রাজই ভালো ছিল। পুলিশ নিজেই সেফ নয় যখন, তাহলে আমরা সাধারণ মানুষেরা কতটা নিরাপদ বুঝতেই পারছেন। শত্রুঘ্ন খগেনের উত্তর শুনতে শুনতে ভালো করে একবার কেবিনটা জরিপ করে নিল। তারপরে এমন একটা কথাও বলল যাতে আমি চমকে থতমত খেয়ে গেলাম। হ্যাঁ, এতটাই অনিরাপদ যে অস্ত্রের কালোবাজার ও নকল নোটের চোরা কারবারি একদম তুঙ্গে শিমুলতলা তথা গোটা জেলায়, তাই না খগেনবাবু? মুহূর্তের মধ্যে খগেনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং ঠিক সঙ্গে সঙ্গে তার চোখ যেন রাগে জ্বলে উঠল। বেশ বুঝলাম শত্রুঘ্ন তার খুব স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলেছে। গর্জে উঠল আমাদের ব্যাংকার বন্ধু। কি কি বলতে চাইছেন আপনি? ও, ওই ডাক্তার আপনাকে আমার বিরুদ্ধে লেলিয়েছে, তাই না? আমায় আপনি চোরা কারবারি বলছেন, খুনি বলছেন? আপনার সাহস কি করে হলো এই ব্যাংকে বসে আমাকে এমন দোষারোপ করার? হ্যাঁ, কেবিনের বাইরে দেখলাম লোকজন উঁকি মেরে দেখতে চেষ্টা করছে ভেতরে। খগেনবাবুর রণংদেহী আচরণ আমাকেও বেশ চমকে দিয়েছে। শত্রুঘ্ন কিন্তু শান্তভাবে বলল, আমি একবারও আপনাকে কোনো দোষারোপ তো করিনি খগেনবাবু, তাহলে আপনি নিজে থেকে কেন নিজেকে চোরা কারবারি খুনি বলছেন? হ্যাঁ, আপনার সাথে যে টাকা পয়সা নিয়ে প্রয়াত এসপি, তারপরে ডিএম ঘোষ ও জমিদারের বেশ রেশারেশি আছে সেটা আমি জানি। আর ডাক্তার বৈদ্যর থেকে আমার কিছু জানতে লাগে না মিস্টার ব্যাংকার। শিমুলতলায় হাওয়ায় অনেক গোপন কথা লুকিয়ে আছে, কান পাতলেই সেসব শোনা যায়। আচ্ছা, তাহলে উঠি আজকে, চলো কেদার। শত্রুঘ্নর সাথে আমি ব্যাংক থেকে বেরিয়ে এলাম। ভেতরে যে ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ করিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা, এই খগেনকে খুনি বলে মনে হয় তোমার? আর এই চোরা কারবারির ব্যাপারটা একটু খোলসা করে বলো তো দেখি। লোকটার যে খুব খারাপ মেজাজ সেটা স্পষ্ট। এমন লোকের পক্ষে রাগের মাথায় খুন করা অসম্ভব নয়, কিন্তু এই খগেনের মোটিভটা খুব একটা কড়া নয় ভায়া। তাহলে আমাদের এখন কি করণীয়? এবার কাকে জেরা করবে? শত্রুঘ্ন সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে দূরে তাকালো, তারপর একটা বাঁকা হাসি হেসে উত্তর দিল, চলো একবার বৈরাগী বাবার সাক্ষাৎটা সেরে ফেলা যাক। মহিষীদের সাথে সময় কাটালে অনেক রহস্যের জট ছাড়ানো যায়। এই প্রস্তাবটা আমার মনে ধরল। সেই কথা মতো আমরা বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি সেই বৈরাগী বাবার ডেরার দিকে। ডাক্তার বৈদ্যর থেকে সেটার খোঁজ নাকি শত্রুঘ্ন পেয়েছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা অর্ধভগ্ন কালী মন্দিরের সামনে এসে পড়লাম আমরা। তার ঠিক পাশে একটা বিরাট বটগাছের নিচে বসে আছে একজন সাধু। তার গায়ে একটা সুতোও নেই, নিম্নাঙ্গে একটা গেরুয়া ধুতি ছাড়া। সারা মুখে কাঁচা পাকা দাড়িগোফের জঙ্গল ও চুলে জটা। তাকে দেখে মধ্যবয়স্ক মনে হলো আমার। সাধু বিড়ির ধোঁয়া ইঞ্জিনের মতো ছেড়ে চলেছে। আমাদের দেখে সে বাজ খাই গলায় হেসে উঠল। বৈরাগীর ডেরায় তোদের স্বাগতম। শত্রুঘ্ন হাসি মুখে তার কাছে গেল এবং প্রণাম করল। আমি চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে রইলাম। সাধুটার ওই ভয়ঙ্কর হাসি আমার কেমন একটা ভয় ভয় লাগছিল দেখে। শত্রুঘ্ন নমস্কার করে তাকে বলল, আমি শত্রুঘ্ন, আর এ আমার মিত্র কেদার।
আপনি তো এখন গোটা শিমুলতলার চর্চার কেন্দ্রবিন্দু। আপনার ব্যাপারে অনেকের কাছে অনেক কিছু শুনেছি, তাই আজ স্বচক্ষে দেখতে এলাম। এই জগতের কেন্দ্রবিন্দু শুধু ওই ওপরওয়ালা আদি শক্তি। এই ছোট লোকের বাচ্চার গাম্বাট মাথায় তা ঢুকবে না রে। তোর মুখে আলাদাই একটা তেজ আছে। খুব সাহসী মানুষ, উঁচু বংশের ছেলে তুই। ইংরেজ সেনাতে একসময় ছিলিস, কিন্তু দেশবাসীর প্রতি অত্যাচারের প্রতিবাদে সেনা ছেড়েছিস। আমি চমকে গেলাম। শত্রুঘ্নর ব্যাপারে সাধুটা এত কিছু কি করে জানলো? আমি হাঁ করে একবার তাকালাম শত্রুঘ্নর মুখে। তার মুখে একটা মৃদু হাসি। হ্যাঁ, আমি সত্য খুঁজি, আর আমার বিশ্বাস আপনি অনেক সত্যি জানেন এই শিমুলতলার, যেটা আর কেউ জানে না। এখানে একটা গভীর ষড়যন্ত্র ও অপরাধ চক্র চলছে। আপনি আমাকে সত্যটা উন্মোচন করতে সাহায্য করুন। हम फकीर आदमी है। আমি অনেক কিছু দেখি শুনি এই জঙ্গলে। সেই সমস্ত কিছু মনে আর মস্তিষ্কে কয়েদ করে রাখি। একটা কথা বলবো তোকে, এইখানে সবাই মুখোশধারী। মন্থন চলছে শয়তানদের মধ্যে। ভগবান রক্ত চাইছে, পাপীদের রক্ত। আচ্ছা, আপনি কাল রাতে কাউকে দেখেছেন এই জঙ্গলে আসতে? এখানকার এসপি খুন হয়েছে কাল রাতে। আপনি কি কিছু জানেন? বৈরাগী বাবা আমার দিকে তাকালো। তার মুখে গাম্ভীর্যের সাথে মিশে আছে তাচ্ছিল্য। যে জয়সা করেগা বৈসা ভরেগা। সবার হিসেব রাখা, সমস্ত অত্যাচারের শাস্তি ভগবানই দেন। আপনি তো কদিন আগে ওনাকে অভিশাপ দিয়েছিলেন। আমরা নিমিত্ত মাত্র, ফয়সালা করেন ওপরওয়ালা। আমাকে তোরা খুনি মনে করতে পারিস, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুধু এইটুকু জানবি যে এখানকার জমিদার, ডিএম, ডাক্তার, ব্যাংকার সবাই মুখোশ পরে আছে। তাদের মুখোশগুলো যদি খুলতে পারিস তাহলেই জানবি আসল খুনিকে। বিষ অনেক গভীরে রে, অতীতে রহস্যের মূলে যা উত্তর পেয়ে যাবি। আমি কিছু বুঝতে পারলাম না সাধুর এইসব কথাবার্তার। শত্রুঘ্ন কিন্তু চুপ করে চেয়ে রইল সাধুর দিকে। তারপর আবার নমস্কার করে বলল, ধন্যবাদ, আপনি আমাকে একটা নতুন রাস্তা দেখালেন। এবার আমরা আসি, আবার শীঘ্রই দেখা হবে। চলো ভাইয়া, বাড়ি যাওয়া যাক, আকাশ আবার কালো করেছে। এই বলে আমরা বৈরাগী বাবার টেরা থেকে বাড়ির দিকে হাঁটা লাগালাম। খানিকটা এগিয়েছি, এমন সময় পেছন থেকে শুনতে পেলাম সাধুর গমগমে গলা। এ জাল অনেক নিগুড়। যদি গভীরে যেতে পারিস তাহলে মৃত্যু মিছিল রুখতে পারবি, আর বাঁচাতে পারবি মাতৃশক্তির লজ্জা। পথভ্রষ্ট হলে তোকে এখানেই আসতে হবে রে। বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। মেঘ ডাকছে তীব্রভাবে এবং ঝোড়ো হাওয়া বইছে। আমি এতক্ষণ সকাল থেকে সমস্ত কিছু ঘটনা মনের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। ব্যাপার তো বেশ গোলমেলে ভাই। ডিএম অধীর, খগেন, তারপর ওই সাধু, কাউকে তো আমার সুবিধে লাগলো না। আর সাধু কি বলল তা তো কিছুই বুঝতে পারলাম না। বৈরাগী বাবা আমাদের গভীরে যেতে বলেছে। অতীতেই সব রহস্যের মূল। উত্তর ওখানেই কেদার। শিমুলতলায় যারা মূল গুরুত্বপূর্ণ মানুষ, মানে যারা এই কেসের সাথে যুক্ত, সন্দেহের তালিকায় আছে, তাদের সবারই অতীত ভালো করে ঘাঁটতে হবে। তাহলেই হয়তো এই সব খুনের সমাধান করা যাবে এবং আততায়ীকে শাস্তি দেওয়া যাবে। এরপর আমরা খানিকক্ষণ দুজনেই চুপ থাকলাম। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে নন্দিনীর সাথে খেতে বসলাম। সমস্ত ঘটনা শুনে নন্দিনী বলল, সে যাই বলো তোমরা, আমার এই ডিএমের ওপরেই সব থেকে বেশি সন্দেহ হচ্ছে। হতেই পারে ও এসপি লাহিড়ির বাড়িতে যেদিন গেছিল সেদিনই কিছু ঝামেলা হয়েছে ওদের মধ্যে, আর বিষাক্ত কিছু দিয়েই সে লাহিড়ি আর তার মেয়েকে মেরে ফেলেছে। লোকটার মধ্যে প্রচণ্ড চাপা একটা হিংস্রতা আছে। হয়তো হতে পারে ওই বাকিদের ফাঁসাতে চাইছে,
আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে ডিএম অধীরই এসপি ও তার পরিবারকে মেরেছে, তাহলেও বাকি যে খুনগুলো হচ্ছে শিমুলতলায়, সেগুলোর কি ব্যাখ্যা আছে? তোমার মতে কি খুনগুলো ওই অপদেবতা করছে? আর তার সাথে কাল্টের আসল লোক হচ্ছে ডিএম অধীর ঘোষ। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তাই না শত্রুঘ্নদা? শত্রুঘ্ন চুপ করে আমাদের কথা শুনতে শুনতে খাচ্ছিল। সে এবার মুখ খুলল। অনেক কিছুই হতে পারে নন্দিনী, কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা অন্য কোনো অ্যাঙ্গেল আছে। আরো গভীরে যেতে হবে, আবার জমিদার বাড়িতে ঢু মারতে হবে, এবং এই জয়প্রকাশ তিওয়ারির সাথে দেখা করাটা খুবই প্রয়োজনীয়। নন্দিনী শত্রুঘ্ন থালায় আরও ভাত বেড়ে দিয়ে বলল, শোনো, সেসব পরে হবে, এখন তোমরা সবাই শান্তি করে একটু খাও তো দেখি। আমরা খাওয়া দাওয়া করতে লাগলাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। রহস্যের জট বেশ পাকাচ্ছে এই অসাধারণ আবহাওয়ায়। একদিকে শীঘ্রই বাবা হওয়ার খুশি, আর অন্যদিকে এমন রোমহর্ষক সব ঘটনা। বেশ উপভোগ করতে লাগলাম। তখনও জানতাম না সন্ধেবেলায় কি বিভৎসতা অপেক্ষা করে আছে আমাদের জন্য। জমিদার বাড়িতে শত্রুঘ্ন আর আমি এসে পৌঁছালাম সন্ধে 8:30টায়। খবরটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। জমিদার রাঘব চৌবেকে মৃত অবস্থায় বাগানে পাওয়া গেছে। বিষের শিকার তিনিও। বাড়িতে ঢুকতে দেখলাম এক কোণে সোফায় বসে আছে রেশমি। অঝরে কেঁদে যাচ্ছে সে। তাকে শান্ত করানোর চেষ্টা করছে বিরূপাক্ষ দাস। জমিদারের নায়েব অক্ষয় কথা বলছে পুলিশের সাথে। ডাক্তার বৈদ্য ডিএম অধীর ঘোষের সাথে কথা বলে চলেছে। খগেন লাল এক কোণে দাঁড়িয়ে আছে। সবারই মুখ গম্ভীর। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক। শত্রুঘ্ন অক্ষয়ের সাথে গিয়ে প্রথমে কথা বলল। ঘটনাটা কখন ঘটেছে? কে দেখেছে প্রথমে বডিটা? রেশমি সন্ধ্যেতে বাগানে হাঁটছিল, ও প্রথম দেখে। তারপর আমি সবাইকে খবর দিই। তখন বাজে ওই 8টা। জমিদারবাবু রোজ বিকেলে 6টা নাগাদ হাঁটতে বেরোতেন বাগানে। আজকেও বেরিয়েছিলেন। তার মানে খুন 6টা থেকে 8টার মধ্যেই হয়েছে। বেশ, আচ্ছা তুমি কোথায় ছিলে তখন? আমি আমি বাড়ির ভিতরেই ছিলাম। এই কাছারির কিছু কাজ করছিলাম। রেশমির চিৎকার শুনে আমি বাইরে বেরিয়ে আসি। আমি ভালো করে একবার জরিপ করলাম অক্ষয়কে। তার অভিব্যক্তিতে একটা চাপা উত্তেজনা ও ভয়। চলো ভাইয়া, রেশমির সাথে কথা বলতে হবে। আমরা দুজন রেশমির কাছে এলাম। কিছুটা শান্ত হয়েছে সে। বিরূপাক্ষ বাবু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ডাক্তার বৈদ্য রেশমির প্রেশার মাপা শেষ করে আমাদের জানালো, প্রেশার আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ট্রমায় আছে ও এখন। আপনারা যেটাই জিজ্ঞেস করবেন একটু প্লিজ বুঝে শুনে করবেন। আমরা ডাক্তারকে আশ্বস্ত করে রেশমির পাশে রাখা চেয়ারে বসলাম। বিরূপাক্ষ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবতে পারছি না যে মানুষটা এই শিমুলতলার জন্য নিজের সমস্তটা দিল, আজকে তাকেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। দুনিয়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শত্রুঘ্ন বাবু? ভালো মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? শত্রুঘ্ন কোনো উত্তর দিল না। একবার বিরূপাক্ষ বাবুকে দেখে নিয়ে সে রেশমিকে প্রশ্ন করল, রেশমি, আজ যা যা ঘটেছে আমাকে সবটা খুলে বলো, কোনো কথা লুকাবে না। বলো শত্রুঘ্নদা, আমি সমস্তটা বলবো। বাবার খুনি না, আমি চরম শাস্তি চাই। শাস্তি সে পাবে, এটা আমার প্রতিজ্ঞা। রেশমি, তুমি বলো আজ সন্ধ্যেতে ঠিক কি হয়েছিল? আমি 7:30 নাগাদ বাগানে হাঁটতে বেরিয়েছিলাম। আমার রিসার্চে লেখালেখি শেষ করে এই সময় আমি প্রায় হাঁটতে বেরোই। কিছুটা যেতেই দেখি বাবা মাটিতে পড়ে আছে। তার সমস্ত শরীর নীল হয়ে গেছে। আমি চিৎকার করি। অক্ষয়দা ছুটে আসে। তারপর তুমি কি কারোর ওপর সন্দেহ করো? বাবা খুব ভালো মানুষ ছিল গো। কোনোদিনও
কারোর সাথে ঝামেলা হয়নি তার। আমি ভাবতেই পারছি না কেদারদা যে বাবার কোনো শত্রু থাকতে পারে যে এভাবে বাবাকে খুন করবে। আচ্ছা বিরূপাক্ষ বাবু, আপনি আজ সন্ধ্যাতে কোথায় ছিলেন? আমি আমার ঘরেই ছিলাম, বসে একটু বইপত্র ঘাঁটছিলাম। হঠাৎ রেশমির চিৎকার শুনে বাড়িতে ছুটে আসি এবং দেখি সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, আপনি তো রসায়নের শিক্ষক, তা বিষ দিয়ে খুন হচ্ছে সেটা কি আদেও বিষ বলে মনে হয় আপনার? মানে কিছু বুঝতে পারছেন আপনি? আমি তো স্যাম্পল কিছুই দেখিনি শত্রুঘ্নবাবু, কিন্তু যতটুকু শুনেছি এবং আজকে জমিদার বাবুকে যেরকম দেখেছি তাতে মনে হচ্ছে সায়ানাইড অথবা থ্যালিয়াম ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে খুনগুলো হয়ে চলেছে শিমুলতলায়, এগুলো কি কোনো কাল্টের কাজ, মানে নাকি সিরিয়াল কিলিং? আমি কিছুই বুঝতে পারছি না এই অকারণের রক্তপাত। আমার জীবনে আমি এরকম কিছু দেখিনি, কিন্তু আমার ছোট মাথায় এটাই মনে হচ্ছে শত্রুঘ্নবাবু যে এই খুনি বা খুনিরা সমাজের সেই সমস্ত মানুষদের টার্গেট করছে যাদেরকে তারা অত্যাচারী বলে মনে করছে। জেঠু, তুমিও জয়কে দোষারোপ করছো? ও নির্দোষ। আমার তো মনে হয় এই খগেন লালটাই আসল শয়তান। রেশমি তেড়ে গেল খগেনের দিকে। এই এই তুই আমার বাবাকে মেরেছিস? হ্যাঁ, বাবাকে তুই অনেক দিন ধরে জ্বালাচ্ছিলিস। তুই এই শিমুলতলার রাক্ষস, এই হচ্ছে আসল খুনি, আমার জয় নয়। টাকার পিশাচ এই চোরটাই আসল খুনি। একে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন একে। আমি, অক্ষয় ও বিরূপাক্ষ বাবু মিলে রেশমিকে কোনোভাবে আটকালাম। উপস্থিত সমস্ত লোকজন খগেনের দিকে তাকিয়ে সে ভয়ার্ত গলায় বলল, ভীষণ আঘাতেও ভুলভাল বকছে। আমি কিছু করিনি, আমি নির্দোষ আছি। আমরা কোনোভাবে রেশমিকে শান্ত করলাম। শত্রুঘ্ন উপস্থিত পুলিশ কর্তাদের সাথে কয়েকটা কথা বলল। আমি লক্ষ্য করলাম ডিএম ঘোষের সাথে শত্রুঘ্ন কিন্তু কোনো কথা বলল না এবং খগেনকে স্রেফ উপেক্ষা করে গেল। পুলিশের সাথে কথা সেরে আমাকে আর অক্ষয়কে একটু দূরে নিয়ে গিয়ে সে বলল, অক্ষয়, তুমি কিছু একটা বলতে চাইছো, সেটা আমি এখানে আসা থেকেই বুঝতে পেরেছি। এবার বলে ফেলো দেখি। অক্ষয় ঢোক গিলে বলল, সন্ধেতে আমি কাছারিতে ছিলাম শত্রুঘ্নবাবু, এস্টেটের কিছু হিসেব নিয়ে বসেছিলাম। আমি দেখতে পাই যে একটা ফাইল আমি খুঁজে পাচ্ছি না, একটা খয়েরি ফাইল। ওতে এই জমিদারির সমস্ত আসল দলিল আছে। অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, বাড়ির কোথাও নেই, এবং তার সাথে চৌবেদের বংশগত সোনার গয়নাও উধাও। বলো কি, গয়না উধাও? কি করে? অক্ষয়ের মুখের রং উড়ে গেছে। ভয়ার্ত স্বরে বলল, আমি কিছু বুঝতে পারছি না কেদারবাবু। ওই গয়না রাখা থাকে মুন্সিখানায়, সেখান থেকে উধাও। একদিকে এস্টেটের দলিল আর অন্যদিকে গয়নাগুলো। এই এস্টেট যে ফতুর হয়ে যাবে শত্রুঘ্নবাবু। আপনি দয়া করে কিছু একটা করুন। ওই দলিল আর গয়না দয়া করে উদ্ধার করে আনুন, আমি আপনার পায়ে পড়ছি। শিবমূর্তিটাও কি উধাও হয়ে গেছে? না, আমি জমিদারবাবুর ঘরেও তখন খুঁজছিলাম। সিন্দুকের মধ্যেই আছে মূর্তিটা, কিন্তু এটা বুঝতে পারলাম যে চাবিটা কেউ খোঁজার চেষ্টা করেছে খুব করে। জমিদারবাবু হাঁটতে যাওয়ার পরে আমি আর জমিদারবাবু ছাড়া কেউ জানতো না চাবিটা কোথায় রাখা, তাই মূর্তিটা বেঁচে গেছে। আমরা তিনজন চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঘড়িতে দেখি রাত 9টা। শত্রুঘ্ন অক্ষয়ের কাঁধে হাত রেখে বলল, অক্ষয়, তোমার মনে হচ্ছে রেশমি এই চুরির সাথে জড়িত তো? অক্ষয় মুখে কিছু বলল না, শুধু মাথা নিচু করে সম্মতি জানালো। তুমি ঠিকই ভাবছ। আমার খুব ভুল না হলে এই এস্টেটের কাগজপত্র এবং গয়নাগাটি সব দিয়েছে কমরেড তিওয়ারিকে, কিন্তু সেটাও করেছে ভালো মনে, ভালোবাসার খাতিরে। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, সমস্ত জিনিস আমি তোমাকে ফিরিয়ে এনে দেব। রেশমিকে শুধু এইসব নিয়ে কিচ্ছু বলবে না তুমি,
এইটা আমার অনুরোধ। আমি শুধু রেশমি আর ওই জমিদারের ভালো চাই, ব্যাস। জমিদার চবেকে আমি বাঁচাতে পারিনি, এটা আমার আফসোস, কিন্তু রেশমির ওপর কোনো আঁচড় আমি আসতে দেব না। আচ্ছা, এবার আমরা আসি, কেমন? চলো কেদার, নন্দিনী আমাদের জন্য অপেক্ষা করছে। রাত 9:10 আমরা ডাক্তার বৈদ্যর গাড়িতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গাড়ি যেতে যেতে দেখলাম ডাক্তারের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। আমার বেশ ভয় লাগছে কেদারবাবু, শত্রুঘ্নবাবু। শিমুলতলায় মনে হচ্ছে আমরা কেউই আর নিরাপদ নই। ডাক্তার বৈদ্য, খুনি যতই চালাক ভয়ঙ্কর হোক না কেন, আমার বন্ধু শত্রু বধ করতে ওস্তাদ। শত্রুঘ্ন ঠিক এই মৃত্যু মিছিল থামাবেই, তাতে আমার দৃঢ় বিশ্বাস। ডাক্তার আমার কথাটায় আশ্বস্ত হলো কি না তা বুঝতে পারলাম না। শত্রুঘ্ন কোনো কথা বলল না, চুপ করে বাইরে চেয়ে রইল সে। বাড়িতে পৌঁছে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। নন্দিনী সমস্ত ঘটনা শুনে বলল, মেয়েটার ওপর দিয়ে বিশাল বড় একটা ঝড় বয়ে চলেছে গো। কিন্তু আমাদের কি এখানে থাকাটা ঠিক হবে? এই খুনোখুনির মধ্যে যদি আমাদের কিছু একটা হয়ে যায়? নন্দিনীর মধ্যে এই প্রথম ভয় লক্ষ্য করলাম। আমার নিজেরও আর শিমুলতলায় থাকার তেমন ইচ্ছে নেই, কিন্তু এই রহস্যের সমাধান না দেখে যেতেও ইচ্ছে করছে না। খাবার সময় শত্রুঘ্ন চুপচাপই রইল। আমার মিত্রর এই স্বভাবটা আমি ভালো করেই চিনি। নিশ্চয়ই কিছু একটা মতলব খেলছে তার মনে। রাত 10:30 আমরা ঘুমাতে গেলাম। নন্দিনী বলল ওর পেটে ব্যথাটা মাঝে মধ্যেই বেড়ে উঠছে, এমনিও প্রসবের সময় হয়েই এসেছে। নন্দীকে জড়িয়ে ধরে আমি ঘুমালাম। বাইরে সুন্দর হাওয়া বইছে। গভীর রাত, শিয়ালের সমবেত কলরব মাঝে মধ্যে ভেঙে দিচ্ছে শিমুলতলার নিস্তব্ধতা। জমিদার বাড়িতে অন্ধকার, সবাই ঘুমে মগ্ন। হঠাৎ একটা লোক পাঁচিল টপকে ঢুকল জমিদার বাড়ির প্রাঙ্গণে। তার গায়ে মোটা চাদর ও মুখে রুমাল বাঁধা, কোমরে গোঁজা একটা কাটারি। বাড়ির পাশে রাধাচূড়া গাছ বেয়ে সে 3 তলার বারান্দায় প্রবেশ করল ঝাঁপিয়ে। ধীর পায়ে সে প্রয়াত জমিদারের ঘরের তালা কাটারির হাতলের বাড়ি মেরে ভেঙে ফেলল। তারপর ঘরে ঢুকল। সোজা সে সিন্দুকের দিকে গেল। তারপর কাটারির হাতল দিয়ে মারতে লাগলো সিন্দুকে। কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে গেল সিন্দুক। সেখানে বিরাজ করছে চৌবে বংশের বহুমূল্য শিব মূর্তি। মূর্তিটা লোকটা তুলে নিল এবং কোমরে শক্ত করে বেঁধে নিয়ে ঘর থেকে সন্তর্পণে বেরিয়ে গেল। বারান্দা দিয়ে সে গাছটার দিকে এগোচ্ছে, ঠিক তখনই গর্জে উঠল অক্ষয়ের গলা। সে কখন যেন উঠে পড়েছে এবং পৌঁছে গেছে 3 তলায়। কে তুমি? কি করে ঢুকলে এখানে? অক্ষয়কে কিছু করার সুযোগ না দিয়ে সোজা কাটারির হাতল দিয়ে তার মাথায় আঘাত করল লোকটা। লুটিয়ে পড়ল অক্ষয় অজ্ঞান হয়ে। গামছা দিয়ে তার হাত বেঁধে ফেলল লোকটা। তারপর সুরসুর করে সে যেভাবে বাড়িতে ঢুকেছিল সেইভাবেই পালিয়ে গেল। খানিক দূরে মিশে গেল সে বনের অন্ধকারে। রাত 3টে। বনের মধ্যে দিয়ে হেঁটে আসছে খগেনলাল। শবনম বাইয়ের কোঠায় আজ অনেক রাত অবধি সে ফুর্তি করেছে। দেদার টাকাও লুটিয়েছে, যদিও সেটা তার নিজের টাকা নয়, ব্যাংকের টাকা। রীতিমতো টলছে সে। শালা, আমার কোনো চাপ নেই, আমি সুদূর্ব সুদূর্ব। হঠাৎ তার সামনে একটা বড় গাছের পাশ থেকে বেরিয়ে এলো একটা লোক। খগেন তাকে দেখল। নেশাচ্ছন্ন অবস্থায় ভালো চিনতে পারল না সে আগন্তুককে। কে কে রে তুই শালা? লোকটা কিছু বলল না। ধীরে ধীরে সে খগেনের একদম কাছে চলে এলো। তারপর তড়িৎ বেগে একটা ছুরি চালিয়ে দিল খগেনের গলায়। মাটিতে লুটিয়ে পড়ল সে।
রক্তে ভিজে যাচ্ছে তার সারা শরীর। আগন্তুক আবার ধীর পায়ে হেঁটে চলে গেল। বনের মধ্যে পড়ে থাকল ব্যাংকার খগেন লালের নিথর দেহ। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল নন্দিনীর গলায় ও ধাক্কায়। এই এই ওঠো না, 10:30 বাজে, এত কিছু হয়ে গেছে আর বাবু নাকি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছেন। আরে দেখ, ওঠো না। কি হয়েছে গো? কি হয়েছে কি? আরে ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। জমিদার বাড়িতে চুরি হয়েছে কাল রাতে, ওই শিব মূর্তিটা গো। আজ সকালে খবর পেলাম অক্ষয়কে চোর মেরে অজ্ঞান করে বেঁধে রেখে গেছিল। শত্রুঘ্নদা একটু আগেই গেল ও বাড়িতে। আর খগেনলালের লাশ পাওয়া গেছে জঙ্গলে, গলা কেটে নাকি খুন করা হয়েছে তাকে। এক মুহূর্তে আমার ঘুম উড়ে গেল। বলো কি, এত কিছু হয়ে গেছে এক রাতে? তাহলে আর বলছি কি, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে কেদার। আমাদের কিন্তু এখানে আর থাকা উচিত নয়। আমার ভীষণ ভয় করছে। আমি শত্রুঘ্নদাকেও বলেছি। আমিও তাহলে বেরোই। আমি বিছানা থেকে নেমে তড়িঘড়ি তৈরি হতে শুরু করলাম। মিনিট 15 মধ্যে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিছুটা যেতেই দেখি শত্রুঘ্ন হেঁটে আসছে আমার দিকে। তার মুখে একটা প্রশস্তির হাসি। আমায় দেখে সে বলল, কি হে নবাব সাহেব, নিদ্রা ভঙ্গ হলো শেষমেশ? হ্যাঁ, আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত কিছু হয়ে গেল এক রাতে। তুমি কি জমিদার বাড়ি থেকে আসছো নাকি? শত্রুঘ্ন মাথা নেড়ে হ্যাঁ জানালো। একটা সিগার ধরে এসে বলল, বুঝলে ভাইয়া, এই জায়গা খুব ডেঞ্জারাস হয়ে গেছে। নন্দিনীর এই অবস্থায় আর এখানে থাকা আমাদের উচিত হবে না। কালকেই আমরা কলকাতা রওনা দেব। সেই ভালো হবে। আচ্ছা, অক্ষয়ের কি অবস্থা এখন? আর রেশমি? অক্ষয় এখন ঠিক আছে, রক্তারক্তি কিছু হয়নি ওর সাথে। চোর বেশ ভদ্র বলতে হবে। তবে রেশমি খুব ভয় পেয়েছে। অক্ষয় বলল কাল ওকে নিয়ে কলকাতায় চলে যাবে। চৌবেদের একটা বাড়ি আছে ধর্মতলায়। যতদিন না এখানে সব ঠিক হচ্ছে ততদিন ওখানেই থাকবে সে আর রেশমি। চলো আমরা একটু ঘুরে আসি বাজারের ওই দিকটা থেকে। আমরা দুজনে এগোতে লাগলাম। খগেনের খুনটার ব্যাপারে শত্রুঘ্ন বলল, ওর অনেক শত্রু ছিল, তাদের মধ্যেও কেউ খুন করে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না এই খুন অন্যান্য খুনগুলোর সাথে সম্পর্কিত। কেউ হয়তো এসব খুনের সুযোগ নিয়ে নিজেদের শত্রুতা মিটিয়েছে খগেনের সাথে। আমি সব শুনলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম কমরেড তিওয়ারির ব্যাপারে। তিওয়ারির বিরুদ্ধে তো হুলিয়া জারি হয়ে গেছে, এবার আর ওকে বাঁচানো যাবে না। মহা ধুরন্ধর এই তিওয়ারি শত্রুঘ্ন। আমার তো মনে হয় এই সমস্ত কিছু নাটের গুরু ওই। খুন, মূর্তি চুরি সব এই করেছে। আর বেচারি রেশমি মেয়েটাকে পুরো ব্যবহার করে চৌবেদের জমিদার বাড়ি একেবারে শেষ করতে চাইছে। শত্রুঘ্ন আমার কথায় শুধু হাসল আর ধোঁয়া ছেড়ে চলল। বাজারের কাছে পৌঁছে আমি আমার শালা অতুলকে ফোন করলাম। জাহানারার সাথেও কথা হলো। আমার ছোট্ট কুঞ্জন বলল শীঘ্রই বাড়ি ফিরতে। আমার পরে শত্রুঘ্ন কথা বলল অতুলের সাথে বেশ কিছুক্ষণ, তারপর ফোন রাখল। আমরা ঘোরাফেরা করে দুপুরে বাড়ি এলাম। আজ ডাক্তার বৈদ্য আমার সাথে খেতে বসেছে। খেতে খেতে বিভিন্ন জিনিস নিয়ে কথা হতে লাগলো। হঠাৎ শত্রুঘ্ন জিজ্ঞাসা করল, আচ্ছা ডক্টর বৈদ্য, আপনি যখন সিএমএও ছিলেন 24 পরগনায়, তখন সব থেকে কঠিন এমন কোন জিনিসের সম্মুখীন হয়েছিলেন যা আপনার জীবন পাল্টে দেয়? মন্বন্তর এবং পার্টিশন, এই দুই ঘটনা আমাকে মানুষের পাশবিক দিকটা খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। তাই জন্যই কয়েক মাস আগে, রিটায়ারমেন্টের 1 দশক আগে, আমি চাকরি ছেড়ে এখানে এসে বসলাম। গরিব দুঃখীদের চিকিৎসার পেছনে নিজেকে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, শিমুলতলায় আসার আগে আপনি কেডিএম ঘোষ, প্রয়াত এসপি লাহিড়ী, জমিদার চৌবে অথবা খগেনলাল এদের কাউকে চিনতেন? কোথাও কোনো দিন দেখা হয়েছিল? এই প্রশ্নটা শুনতে এক লহমার জন্য ডাক্তারের মুখটা অন্ধকার হয়ে গেল, যেন অতীতের খুব গোপনীয় কোনো জায়গায় শত্রুঘ্ন হাত দিয়ে ফেলেছে। পর মুহূর্তে স্বাভাবিক গলায় সে উত্তর দিল, কি যে বলেন, এনাদের কারোর সাথে আমার আগে পরিচয় ছিল না। এদের সকলের সাথেই এই শিমুলতলায় আমার আলাপ।
শুধু খারাপ লাগছে যে এনাদের মধ্যে 3 জনকে আমরা হারিয়ে ফেললাম এমনভাবে। সবাই চুপ। কিছুক্ষণের মধ্যে খাবার শেষ। ডাক্তারকে আমরা জানালাম কাল কলকাতায় ফিরে যাওয়ার কথা। তার হাবভাব দেখে কিন্তু বেশ খুশি মনে হলো এই কথা শুনে। দুপুরে আমি আর নন্দিনী বেশ কিছুক্ষণ গল্প করলাম। ওর ব্যথাটা বেড়ে গেছে, সামনে এতটা যাত্রাপথ। আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। এইসব গল্পগুজব করতে করতে ও ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে শত্রুঘ্ন একবার বেরোলো। আমি জিজ্ঞাসা করতে বলল যে খুব জরুরি কাজ আছে, ফিরতে নাকি রাত হবে, আমরা যেন খেয়ে শুয়ে পড়ি। আমি আর বেশি কিছু বলে তাকে ঘাঁটালাম না। রাত 10টা। জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের ভিতরে একটা সেগুন গাছের তলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা লণ্ঠন নিয়ে। রেশমি চৌবে। সে যেন অপেক্ষা করছে কারোর জন্য। কয়েক মিনিট পরে পেশিবহুল দাড়ি গোঁফওয়ালা এক পুরুষ সেখানে এসে দাঁড়ালো। দুজনকে জড়িয়ে ধরল। রেশমির চোখে জল। সে বলল, কাল আমাকে অক্ষয় কলকাতায় নিয়ে যাচ্ছে জয়, কাল বিকেলের ট্রেনে। আমি চাই না যেতে, প্লিজ তুমি কিছু করো, প্লিজ। না হলে আমি আত্মহত্যা করব। অক্ষয় তোমায় কলকাতায় নিয়ে যেতে পারবে না। আমি ওই ট্রেনে থাকবো কাল বিকেলে। তোমাকে নিয়ে মাঝ রাস্তায় আমি নেমে যাব। তারপর আমরা সোজা নেপালে চলে যাব। এই দেশ, এই সমস্ত কিছু থেকে চিরদিনের জন্য দূরে, শুধু আমরা দুজন। রেশমি যেন এই কথায় আশ্বস্ত হলো। জড়িয়ে ধরল চেপে সে জয়প্রকাশ তিওয়ারিকে। জয়প্রকাশ রেশমির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি বাড়ি ফিরে যাও। নেপালে গিয়ে আমরা বিয়ে করে সংসার পাতব। কাল বিকেলের পর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। রেশমি অনেকটা আশ্বস্ত হয়েছে। সে ধীর পায়ে জমিদার বাড়ির দিকে এগোতে লাগলো। জয়প্রকাশ একটা বিড়ি ধরিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তার মুখে খেলছে একটা বাঁকা হাসি। রেশমি, মাই ডিয়ার রেশমি, তোমার মতো মেয়েদের সাথে বিয়ে নয়, মৎসব করতে হয়। আঁধারের মধ্যে শীষ দিতে দিতে মিলিয়ে গেল তরুণ বামপন্থী নেতা। মেঘের গর্জন ও দমকা হাওয়া যেন নিজেদের মধ্যে বলাবলি করছে যে শিমুলতলার সমস্ত রহস্যের জবনিকা পতনের সময় এসে গেছে। সকাল 10টায় আমার ঘুম ভাঙল। নন্দিনী ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। আমি হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। শত্রুঘ্নকে কোথাও দেখতে না পেয়ে আমি নন্দিনীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কোথায় গো আমার মিত্র? শত্রুঘ্নদা ভোরবেলায় এসেছিল বাড়িতে, তারপর আবার 8টা নাগাদ বেরিয়ে গেল। আমায় বলে গেল আমরা যেন স্টেশনে ঠিক সময়ে পৌঁছে যাই বিকেলে। সে স্টেশনেই একদম আমাদের সাথেই মিট করবে। ওহ বাবা, কাল বিকেল থেকে ওর কাজ চলছে। ইন্টারেস্টিং। এই আমার সিক্স সেন্স কিন্তু বলছে আজ বিকেলে কিছু একটা হতে পারে। শত্রুঘ্নদা নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে। শত্রুঘ্ন রহস্যের জট না ছাড়িয়ে কখনো ময়দান ছাড়ে না প্রিয়তমা। তোমার কথা সত্যি হতেই পারে। যাই হোক, তুমি একটু বিশ্রাম করে নাও তো দেখি। এই বলে আমি বাগানে গেলাম। একটা সিগারেট ধরিয়ে চারিদিকটা দেখতে লাগলাম। এই কয়েক সপ্তাহে শিমুলতলাকে খুব ভালো লেগে গেছে। প্রস্থান করার আগে শেষবারের মতো একবার বুক ভরে এই সুন্দর জায়গার হাওয়ায় বুকটা ভরিয়ে নিতে চাইছিলাম। এর প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের চোখে বন্দি করে নিতে চাইছিলাম। সত্যি শিমুলতলা জুড়ি মেলা ভার। বিকেল 5টায় স্টেশনে পৌঁছালাম আমি আর নন্দিনী। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমাদের দুজনের গায়ে গরম কাপড় ও নন্দিনীর গায়ে একটা মোটা পশমের চাদর। ট্রেন আমাদের 6:10। স্টেশন চত্বর আজ কিন্তু বেশ ফাঁকা। প্ল্যাটফর্মে টিম করে আলো জ্বলছে কেরোসিনের। নন্দিনী একটা বেঞ্চে বসল। আমি হাঁটাচলা করতে লাগলাম শত্রুঘ্নর অপেক্ষায়। 5:30টায় ট্রেন ঢুকল।
ট্রেনও ফাঁকা। আধ ঘন্টা দাঁড়াবে প্ল্যাটফর্মে, কিন্তু এদিকে শত্রুঘ্নর এখনো দেখা নেই। এবার আমার বেশ চিন্তা হতে লাগলো, কোথায় শত্রুঘ্ন? এত দেরি হচ্ছে কেন? এমন সময় আমার চোখে পড়ল আমাদের থেকে একটু দূরে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশে একজনের দিকে। লোকটার মুখটা মাফলার দিয়ে ঢাকা, কিন্তু তার ঘড়ি ও চশমা দেখেই আমি চিনতে পেরে গেলাম ডাক্তার বৈদ্য। সে এখানে কি করছে? তার তো আজ কোথাও যাওয়ার কথা নয়, তাহলে এখানে কেন সে? বেশ অবাক হলাম আমি। 6:45 স্টেশনে ঢুকলো রেশমি ও অক্ষয়। আমাদের দেখতে পেয়ে তারা আমাদের সাথে কথা বলতে শুরু করলো। একসাথেই যাওয়া হবে তাহলে, বেশ ভালোই হলো কেদারবাবু। হ্যাঁ, তা মন্দ নয়। এখন কেমন আছো অক্ষয়? আগের থেকে অনেকটা ভালো আছি। কলকাতায় পৌঁছতে পারলে হাঁপ ছেড়ে বাঁচবো আমরা কেদারবাবু। বৌদি, তোমার শরীর কেমন আছে? এতটা জার্নি আছে, তুমি পারবে তো করতে? আপাতত ঠিকই আছি, এবার সামনে ভগবানের ইচ্ছা। তা তুমি কেমন আছো? কথাবার্তা চলতে লাগলো। 6:10 যখন শত্রুঘ্নকে দেখতে পেলাম না, তখন আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। গত 5 মিনিটে আমি আরও কয়েকজনকে দেখতে পেয়েছি। আমাদের বেঞ্চ থেকে কিছুটা দূরে এক কোণে একজন কুলি নিদ্রাচ্ছন্ন অবস্থায় বসে আছে প্ল্যাটফর্মের ওপরে। তার মুখটা ঢাকা এবং গায়ে চাদর। আরেকজন পেশিবহুল চেহারার দাড়ি গোঁফ কামানো স্যুট প্যান্ট পরিহিত ব্যক্তিকে দেখলাম, যার মুখটা খুব চেনা চেনা লাগলো। সে আমাদের পাশের বেঞ্চে এসে বসেছে। ডাক্তার বৈদ্য এখন টিকিট কাউন্টার থেকে আমাদের খানিক কাছে চলে এসেছে। আরেকটু দূরে দেখলাম একটা লোক স্টেশনে ঢুকলো, ডিএম অধীর ঘোষ। সে এখানে কেন? সেও কি কলকাতা যাচ্ছে? আমাদের বেঞ্চের একটু পাশে এবার আমার নজর গেল একটা সাধু গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে। চেহারা দেখে বুঝতে অসুবিধে হলো না সে কে। বৈরাগী বাবা। সে কি করছে এখানে? ডিএম ঘোষ দেখলাম স্যুট পরিহিত লোকটার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আমার নজর পড়ল আমাদের দিকে হেঁটে আসা একজন হলুদ মাংকি টুপি পরা লোকের দিকে। প্রৌঢ় লাগলো তাকে দেখে। একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলাম। মনটা তীব্রভাবে আনচান করতে লাগলো, যেন এক্ষুনি কিছু একটা ঘটতে চলেছে এই স্টেশনে। চারিদিক অন্ধকার নেমে এসেছে। ঠান্ডাটা যেন শিরদাঁড়া কাঁপিয়ে দিচ্ছে আমার। ঠিক তখনই ঘটে গেল একটা হুলস্থুল ঘটনা। প্রৌঢ় ব্যক্তিটার উপর ঝাঁপিয়ে পড়ল বৈরাগী বাবা এবং তাকে মেঝেতে উপুড় করে ফেলে তার হাত বেঁধে দিল। ঠিক তখনই তড়িৎ বেগে স্যুট পরিহিত লোকটার দিকে গুলিটা চাদর ছুঁড়ে ফেলে রিভলভার তাক করল। আমি চমকে গেলাম। শত্রুঘ্ন! শত্রুঘ্ন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে স্যুট পরিহিত লোকটার দিকে। সে গর্জে উঠল, তোমার ভবলীলা সাঙ্গ কমরেড তিওয়ারি। অস্ত্র পাচার, ড্রাগ পাচার ও নারী পাচারের হিসেব তোমায় এবার দিতে হবে। ঠিক তখনই স্টেশনে 20-25 জন সশস্ত্র পুলিশ ঢুকে পড়ল। সাথে ঢুকল শিমুলতলার অ্যাডিশনাল এসপি বছর 40-এর জগন্নাথ মিশ্র। তাকে শত্রুঘ্ন বলল, এই আপনাদের বিপ্লবী, একে নিয়ে যান। 5 জন পুলিশ হাতকড়া পরিয়ে টেনে হিজড়ে নিয়ে গেল জয়প্রকাশ তিওয়ারিকে। আমি তখনও হতবাক, নন্দিনীও আচম্বিত, কিন্তু সব থেকে অবাক রেশমি। তার চোখে মুখে বিস্ময়। বৈরাগী বাবার দিকে এবার এগিয়ে গেল শত্রুঘ্ন। সাধু এখন তুলে দাঁড় করিয়েছে প্রৌঢ়কে। আবার বিস্ময়ের পালা। এই যে বিরূপাক্ষ বাবু, তার মুখে তীব্র ক্রোধ হাঁসফাঁস করছে সে। তার ঠিক পাশে পড়ে আছে একটা ছোট্ট পেন। শত্রুঘ্ন হাসি মুখে বৈরাগী বাবাকে বলল, আপনি গভীরে যেতে বলেছিলেন, তাই আজ সমস্ত সত্যি বেরিয়ে এলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দ্য প্লেজার ইজ মাইন, শত্রুঘ্নবাবু। শত্রুঘ্ন এবার আমার দিকে তাকালো। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি সমস্ত কিছুর উত্তর দেব। তার আগে ডাক্তার বৈদ্য, আপনি এবার মাফলার খুলে ফেলুন। আর ডিএম ঘোষ, আপনিও এদিকে চলে আসুন। এবার সবটা পরিষ্কার করে দিই। সবাই কাছে এলো।
শত্রুঘ্ন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিরূপাক্ষ বাবুর দিকে। লোকটার চোখে আগুন জ্বলছে, ঘৃণা ভরা মুখে সে তাকিয়ে আছে শত্রুঘ্নর দিকে। শত্রুঘ্ন এবার বলতে আরম্ভ করল, শিমুলতলার খুনি আর কেউ নয়, এই বিরূপাক্ষ দাস, বজ্রকিশোর মণ্ডল। ইনি রসায়নের শিক্ষক ছিলেন, কিন্তু বনগাঁতে নয়, কলকাতার হেয়ার স্কুলে। 43-এর মন্বন্তরে এনার স্ত্রী ও মেয়ে মারা যায়। ইনিও মরেই যেতেন, কিন্তু ভাগ্যের ফেরে বেঁচে যান। তারপর থেকে ইনি ঠিক করেন যে যাদের জন্য তার পরিবার শেষ হয়ে গিয়েছিল তাদেরকে শাস্তি দেবে। কি তাই তো বিরূপাক্ষ বাবু? আমি মেরেছি এসপি ও জমিদারকে। এরা সবাই খুনি। আমার পরিবারের সাথে লক্ষ লক্ষ মানুষের রক্ত রাঙা এদের হাত। এই ডিএম সেই সময় কলকাতায় খাদ্য দপ্তরে ছিল। যখন মানুষ অনাহারে মরছিল তখন এ কালোবাজারিদের সুবিধা করে দিত। এসপি লাইরি তখন লালবাজারে ছিল এবং খাদ্যের কালোবাজারি সে বহাল তবিয়াতে চলতে দিয়েছিল। খগেনলাল ওই চক্রের মূল ফান্ডিং করত এবং চাল গম আনাজ পাচারের জন্য গাড়ি, ট্রাক, নৌকোর ব্যবস্থা করত এবং জমিদার চৌবে ছিল কলকাতার এই কালোবাজারিদের মাথা। প্রত্যেকটা জেলাতে সে এইভাবে খাদ্যের কালোবাজারিদের চক্র তৈরি করেছিল। আর ডাক্তার বৈদ্য এ তো শুধু বড় লোকদের চিকিৎসা করত, সাধারণ মানুষদের বিনা চিকিৎসায় মরতে দিয়েছিল এই নরপিশাচটা। এরা সবাই আমার পরিবারের এবং আমার মতো আরো অনেক পরিবারের লোকের মৃত্যুর জন্য দায়ী। এরা খুনি, এরা খুনি। আমি আমার পরিবারের হত্যার বদলা নিচ্ছিলাম এবং সফল হয়ে যেতাম যদি যদি আপনি এর মধ্যে নাক না গলাতেন। আমরা সবাই হতবাক। অক্ষয়, রেশমি, নন্দিনী সবাই স্তম্ভিত। ডাক্তার বৈদ্যর মাথা লজ্জায় ঝুঁকে গেছে। ডিএম ঘোষ একবারও প্রতিবাদ করল না, সে চুপ। শত্রুঘ্ন এবার প্ল্যাটফর্মে পড়ে থাকা পেনটা তুলে নিয়ে বলল, ধন্যবাদ মিস্টার ব্রজকিশোর, আমার খাটনিটা কমিয়ে দেওয়ার জন্য। খুনগুলো এই পেন দিয়েই করা হতো। পেনের নিবে আছে ধুতুরার বিষ। এই পেনটা ফোটানোর কিছুক্ষণের মধ্যে মৃত্যুগুলো হতো। এসপি ও তার মেয়েকে এই দিয়েই খুন করা হয়েছে, জমিদারকেও এই দিয়েই। তাছাড়া এসপির হত্যার দিন ডিএম ঘোষের আসার বেশ কয়েক ঘন্টা আগে এই পেনটা ফোটানোর কাজটা আমাদের আততাই এসপির দারোয়ানকে দেয়। পরে তাকেও সরিয়ে ফেলা হয়। এরপরে শিকার জমিদার চবে। তাকে সেদিন সন্ধ্যাতে খুব সন্তর্পণে পেছন থেকে পেন ফুটিয়ে হত্যা করা হয়। আর আজ রেশমিকেও এইভাবে মারতে যাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর দাস তোমাকে বাঁচিয়ে দেয় ঠিক সময়। বলেন কি? হ্যাঁ, আলাপ করিয়ে দিই, ইনি সিনিয়র ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় দাস, পশ্চিমবঙ্গ সিআইডি। সিআইডি? মাই গড! আগে হ্যাঁ, আমাকে এখানে পাঠানো হয়েছিল এখানে রমরমা চলা অস্ত্র নারী পাচার চক্রের পর্দা ফাঁস করে তাদের মাথাদের ধরতে। এসে থেকেই আমি বুঝতে পারি যে কারা এই চক্রের মূল পাণ্ডা। জয়প্রকাশ তিওয়ারি এই চক্রের মূল শক্তি। খগেনলাল ফান্ডিং দিত আর এসপি লাহিড়ী এই পুরো চক্রকে প্রশাসনিক সাহায্য দিত। এখানকার রেশমি জয়প্রকাশের টার্গেট ছিল। তার মন জয় করে তাকে দিয়ে জমিদারি নিজের নামে করে তাকে বিদেশে পাচার করে দেওয়ার ফন্দি ছিল ওর। আমি অনেক দিন ধরেই জয়প্রকাশের ওপর নজর রেখে চলেছিলাম। কাল রাতেই আমরা ওর আসল মতলবের কথা জানতে পেরে যাই রেশমি। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি কিন্তু আমার কথা রেখেছি। হ্যাঁ, রেশমি এবার হাউ হাউ করে কাঁদতে লাগলো। অক্ষয় তাকে শান্ত করার চেষ্টা করল। অক্ষয় তোমাকে মনে প্রাণে ভালোবাসে। ওর থেকে বেশি সুখী তোমায় বোধহয় আর কেউ রাখতে পারবে না। ওর হাত ধরে নাও। জীবনে খাঁটি ভালোবাসা সবাই পায় না রেশমি। রেশমির কান্না একটু কমল। অক্ষয় তার মাথায় হাত বোলাচ্ছে। এবার আমি প্রশ্ন করলাম শত্রুঘ্নকে,
আচ্ছা, আদিবাসীদের খুনগুলোও কি বিরূপাক্ষবাবুই করেছেন? হ্যাঁ কেদার, সমস্ত খুন এই করেছে। এখানকার লৌকিক কাহিনী সুযোগ নিয়ে নিজের বদলা নেওয়াটাই ছিল এনার ফন্দি। কিন্তু বিরূপাক্ষ শত্রুঘ্ন তোমার রাস্তার কাটা হয়ে দাঁড়াবে, এটা বোধহয় ভাবতে পারোনি। অ্যাডিশনাল এসপি জগন্নাথ মিশ্র এবার নিজে অ্যারেস্ট করে নিয়ে গেল বিরূপাক্ষকে। ট্রেন এতক্ষণে স্টেশন ছেড়ে চলে গেছে। শত্রুঘ্ন এবার আমাদের বলল, আমাদের ট্রেন তো পালিয়ে গেছে, আর এখানে না দাঁড়িয়ে এবার জমিদার বাড়িতে যাওয়া যাক। বাকি কথা না হয় ওখানেই হবে। শত্রুঘ্ন আর ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় দাস আগে আগে হাঁটতে লাগলো। আমি নন্দিনীর হাত ধরে এগোচ্ছি। আমাদের পাশে ডিএম ঘোষ ও পেছনে অক্ষয়, রেশমি আর ডাক্তার বৈদ্য। নন্দিনী হঠাৎ জিজ্ঞাসা করল, শত্রুঘ্ন দাস, সবই তো বুঝলাম, কিন্তু খগেনলালের হত্যা কে করেছে? ওই খুন বিরূপাক্ষ করেনি, খুনি আমাদের মধ্যেই উপস্থিত। তার মুখোশও খোলা হবে, শুধু সময়ের অপেক্ষা। আমি চমকে গেলাম। বলে কি ও আমাদের মধ্যে খুনি? আমি কিছু বলতে যাব তার আগেই ঘটে গেল একটা ঘটনা। ডিএম অধীর ঘোষ নিজের পকেট থেকে একটা ছুরি বিদ্যুৎ গতিতে বের করে নন্দিনীকে আমাদের থেকে দূরে টেনে নিয়ে গেল। ওর গলায় ছুরিটা চেপে ধরল। জীবনে প্রথম আমি ভয় পেলাম। গর্জে উঠল অধীর ঘোষ উন্মাদের মতো, আর এক পাও এগুলির গলা কেটে ফেলে দেবো। পিছনে যা, পিছনে যা সব। আমি পাগলের মতো শত্রুঘ্নর দিকে তাকালাম। তার মুখ এখন অন্ধকার। সে শান্ত গলায় বলল, পাগলামি করবেন না অধীর বাবু, আপনি এখান থেকে কোনো মতেই বেঁচে বেরোতে পারবেন না। আগেও অনেক ভুল করেছেন, আর পাপের ঘোড়া বাড়াবেন না। নন্দিনীকে ছেড়ে দিন। চুপ টিকটিকি, চুপ, চুপ কর। মর্নান্তরের সময় আমি ভুল করেছিলাম, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম। বুঝেছিলাম প্রায়শ্চিত্ত করতে হবে। কমিউনিস্ট হয়ে গেলাম। এখানে ডিএম হওয়ার পর থেকে সিস্টেমের মধ্যে থেকে বিপ্লবকে ইন্ধন দিতে লাগলাম। খগেন, জয়প্রকাশ এরা দালাল, হারামি, কিন্তু আমি বিপ্লবে বিশ্বাসী। কিন্তু খগেন বুঝে গেছিল আমায় ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, তাই ওকে মেরেছি। বেশ করেছি। ইন্সপেক্টর মৃত্যুঞ্জয়ও শত্রুঘ্নর সাথে রিভলভার তাক করে আছে অধীর ঘোষের দিকে। নন্দিনী ভয়ে কাঁপছে। আমার নিজেকে এতটা অসহায় কোনো দিনও মনে হয়নি। হঠাৎ বন্দুক গর্জে উঠল। তড়িৎ গতিতে কাজ করেছে ইন্সপেক্টর মৃত্যুঞ্জয়। একটা গুলি লাগলো অধীর ঘোষের মাথায়। তার ঘিলু ছিটকে এলো নন্দিনীর মুখে। ভয়ঙ্কর আর্তনাদ করে নন্দিনী অজ্ঞান হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলাম। পুলিশের ভ্যানে তড়িঘড়ি তোলা হলো আমার স্ত্রীকে। ডাক্তার বৈদ্য বলল, ভয়ের কিছু নেই, আমার বাড়িতে নিয়ে যেতে হবে এক্ষুনি। খানিকক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। পুলিশ ভ্যান এগিয়ে চলল ডাক্তার বৈদ্যর বাড়ির দিকে। 1 সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে একটা সুখবরও আছে। স্টেশন থেকে সেই সন্ধ্যেতে বাড়ি ফিরে নন্দিনী প্রসব করে। আমি দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছি, ফুটফুটে এক পুত্র সন্তানের। নন্দিনী আমাদের সদ্য জাতের নাম রেখেছে শত্রুজিৎ। শত্রুঘ্ন পরে বলেছিল যে সেই স্টেশনের ঘটনার দিন এবং তার আগে ইন্সপেক্টর মৃত্যুঞ্জয়ের সাথে তার সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়ে গিয়েছিল। সেদিনের পুরো ঘটনার তারা মূল নির্দেশক। একদিন বিকেলে অক্ষয় ও রেশমি ডাক্তার বৈদ্যর বাড়ি এলো নন্দিনীর সাথে দেখা করতে। ওর সাথে কথা বলে তারা আমার আর শত্রুঘ্নর সাথে কথা বলতে বসল। শত্রুঘ্ন ইতিমধ্যে অক্ষয়কে জমিদারির দলিল ও চৌবেদের বংশগত গয়না জয়প্রকাশের থেকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। রেশমি বলল, সব রহস্যেরই সমাধান হলো, শুধু খারাপ এটাই লাগছে যে আমাদের শিব মূর্তিটা পাওয়া গেল না। শত্রুঘ্নর মুখে খেলে গেল দুষ্টুমি মেশানো হাসি। সে পায়জামার পকেট থেকে বের করল একটা মূর্তি। আমরা সকলে অবাক। এই যে চৌবেদের মূল্যবান সেই শিব মূর্তি। অক্ষয়ের মুখ বিশেষ করে একদম হতবম্ব। জমিদার চবের খুনের দিনই আমি ঠিক করেছিলাম যে এই মূর্তি ওই বাড়িতে সুরক্ষিত নয়। তাই সেদিন রাতে আমি জমিদার বাবুর ঘরে ঢুকে সিন্দুক ভেঙে ওই মূর্তিটা নিয়ে আসি। অ্যান্ড হ্যাঁ, সরি অক্ষয়, তোমাকে অজ্ঞান করতে হয়েছিল। আসলে তখনও পুরোপুরি সন্দেহমুক্ত তো ছিলাম না তোমাকে নিয়ে। তোমার পায়ের ধুলো দাও গো শত্রুঘ্নদা।
উফ, তুমি ছিলে বলে এসব ঠিক হলো। হ্যাঁ দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাস, তাহলে এবার আনন্দ করো। আমি কাল রওনা দিচ্ছি কলকাতায়। আর হ্যাঁ, বিয়ের নেমন্ত্রণটা যেন পাই পরের বছর। সবাই হাসল। আকাশ এখন পরিষ্কার, ঝলমলে রোদ আর শীতের আমেজ দারুণ লাগছে। হলমন্থন হয়ে গেছে। আমার মিত্র শিমুলতলায় অমৃত ছড়িয়ে দিয়েছে।